আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভেক্টরের জগতে। সো আজকে আমরা ভেক্টর পর্ব 12 পড়তে যাচ্ছি। সো সবাই এই গ্রুপে যাদের মানে আছে যারা যারা আছেন সবাই সবার বন্ধুদেরকে একটু মেনশন করে জানান যে আমাদের ক্লাসটা শুরু হয়ে গেছে। এবং আজকে একটা চমৎকার টপিকের অঙ্কগুলো করব। টপিকটার নাম ছিল আপেক্ষিক বেগ, আবেগ, তাই না? কারো সাপেক্ষে কারো বেগ, এরই নাম আপেক্ষিক বেগ। তো সবাই একটু দ্রুত বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দিন। আমিও একটু মেনশন করে জানিয়ে দিচ্ছি। ক্লাসটা যে শুরু হয়েছে সবাইকে মেনশন করেন। ক্লাসগুলো সবার লাস্টে হবে। এই স্লটই তো লাস্টে হবে। আমার টাইম টেক্স 7টার দিকে। 9টার আগে এখানে শুরু হবে, 9টা থেকে চলতে টার্গেট ভিউ যাবে 8:30টার দিকে শুরু হবে। কারণ একাডেমিক ক্লাস যদি 7:15 থেকে তাহলে একটা ঝামেলা বেজে যাবে। না কারণ একাডেমিক ক্লাস শুরু হলে ক্লাস 7টার দিকে শুরু হবে। আপনার আজান দিতে দিতে সব কাহিনী শুরু হয়ে 7:15। ওকে, সো আমি সবাইকে একটু মেনশন করে দাও। আচ্ছা পোলাপান, তোমাদের সাথে নেক্সট ভেক্টরের আজকের ক্লাসটা করলে ভেক্টরের যেই টপিকগুলো ছিল রচনামূলক টপিক আর কি, ওগুলো শেষ। এরপরে ভেক্টর বীজগণিত শুরু হবে এবং ভেক্টর বীজগণিতটুকু তোমাদের পারভেজ ভাইয়া তোমাদের নেবেন, আর আমি তো সর্বক্ষণিক তোমাদের সাথে থাকবই। নেক্সট অধ্যায়টা নিয়াজ ভাইয়া শুরু করবেন, নিউটনিয়ান মেকানিক্স, এবং সেখানেও আমরা ইনশাল্লাহ নিয়াজ ভাই কিছু ক্লাস নেওয়ার পর আমি সেখানে ঢুকবো। তো এইভাবে আমরা মিলে ঝিলে একটা সুন্দর ভাবে তোমাদের এই কোর্সটা কন্ডাক্ট করব। তো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও এবং বন্ধুদেরকে একটু মেনশন করে জানাও যে ক্লাসটা শুরু হয়ে গেছে। ভাইয়া এই চ্যাপ্টারটা শেষ করে কোনটা শুরু করবেন? নিউটনিয়ান মেকানিক্স যে আর্কাইভ দেওয়া আছে। স্যার গত ক্লাসের এইচডাব্লিউ এর মান √2a, আলফা হচ্ছে 135 ডিগ্রি। মাইশা, ভেরি গুড। মাইশা, ভেরি গুড। ভাইয়া এই চ্যাপ্টার শেষ করে কোনটা শুরু করবেন? নিউটনিয়ান বলবিদ্যা। অলরেডি বললাম নিউটনীয় বলবিদ্যাটা শুরু করা হবে এবং জোসভাবে শুরু করা হবে। আর এই চ্যাপ্টারের ক্লাসগুলো কিন্তু আমরা চেষ্টা করছি খুব ভালোভাবে নেয়ার। তো তোমরা যারা ক্লাস করছো তারা জানো যে আমরা কন্টেন্টে কোনো কমতি কিন্তু রাখছি না। ওকে, সো তোমরা একটু ক্লাসগুলো করবা অবশ্যই মন দিয়ে, যেন এই ক্লাসগুলো আমরা যেভাবে নিচ্ছি সেটা যেন তোমাদের মাথায়ও সেট হয়। ওকে, সো আজকে ভেক্টর পর্ব 12। তোমাদেরকে আমরা সেই অঙ্ক দিয়ে শুরু করব যে অঙ্কটা গত ক্লাসে আমরা দিয়েছিলাম। আচ্ছা রেডি? তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই ধীরে ধীরে যুক্ত হয়ে যাও। গত ক্লাস সবাই করছিলা, এখানে যারা উপস্থিত আছো সবাই করেছিলে গত ক্লাস? একটু কমেন্টে বলো যে ভাইয়া গত ক্লাস করেছিলে কিনা। আর আজকের ক্লাসটা আর্লি নেওয়ার কারণ হচ্ছে এটাই, যেন ওই তোমাদের ম্যাথ ক্লাস তো হয়নি, তো এই ক্লাসটা হোক এবং এই ক্লাসটা যেন আমরা একটু লেংদি করেও নিতে পারি। ওকে, আচ্ছা ঠিক আছে, করেছে। রেডি? শুরু করা যাক। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভেক্টর পর্ব 12। সো ভেক্টর পর্ব 12তে আমরা আপেক্ষিক বেগের কিছু চমৎকার চমৎকার অ্যাপ্লিকেশন দেখব। সবাই মাথায় মানে সবাই মন দিয়ে দেখো, তাহলে প্রত্যেকটা অঙ্ক মাথায় যদি ঢুকে যায় এইচএসসি অ্যাডমিশন সব জায়গায় আপেক্ষিক বেগ থেকে কোপায় দিতে পারবা। সো লেটস স্টার্ট। তো প্রথমেই আমরা যে অঙ্কটা করব খুবই চমৎকার একটা অঙ্ক। এই অঙ্কটা গত ক্লাসেও করাইছিলাম, তাই না? সেই অঙ্কটা তো করাইছি। এটা রেডি? দেখো এই অঙ্কটা খুবই চমৎকার। এ জাহাজ বি জাহাজ হতে 10 কিলোমিটার পূর্বে অবস্থিত। আমরা বলছি যখনই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই ধরনের কথাবার্তা আসবে তখনই আমরা কোঅর্ডিনেট সিস্টেমটা এঁকে ফেলবো, মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এঁকে ফেলবো। একটু এঁকে ফেলো কষ্ট করে। এই হচ্ছে আমাদের মনে করো কোঅর্ডিনেট সিস্টেম। এই মনে করো এই এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ওকে, এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা এঁকে ফেললাম। এবার এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, তাহলে এটা হবে ইস্ট, এটা হবে ওয়েস্ট। ওকে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আমরা এঁকে ফেলবো। এরপরে প্রশ্নে কি বলেছে? এ জাহাজ বি জাহাজ হতে 10 কিলোমিটার পূর্বে অবস্থিত। এ জাহাজ বি জাহাজ হতে 10 কিলোমিটার পূর্বে অবস্থিত। তাহলে এইটা যদি হয় এ জাহাজ, চিন্তা করো এই যে সবুজ পয়েন্ট, এটা যদি হয় আমাদের এ জাহাজ, তাহলে এ জাহাজ হতে বি জাহাজটা 10 কিলোমিটার পূর্বে অবস্থিত।
তাহলে এখান থেকে পূর্ব দিকে যদি আমি 10 কিলোমিটার যাই তাহলে আমি বি জাহাজকে ফিরে পাবো। এটা তাহলে আমাদের বি জাহাজ। কথা কি বুঝতে পেরেছো? এ জাহাজ হতে 10 কিলোমিটার দূরে, এই দূরত্বটা হচ্ছে 10 কিলোমিটার, এখানে বি জাহাজ অবস্থিত। ওকে, প্রথম লাইন ডান। এরপরে বি জাহাজ সরাসরি উত্তর দিকে 30, আচ্ছা এখানে উল্টা বলছি, এ জাহাজ বি জাহাজ হতে 10 কিলোমিটার পূর্বে, তাহলে এটা হলো এ, দেখো এটা হলো এ জাহাজ আর এটা হলো বি জাহাজ। একটু সংশোধন করে নাও, এ জাহাজটা বি থেকে 10 কিলোমিটার পূর্বে অবস্থিত। ওকে, এরপর বলছে বি জাহাজ সরাসরি উত্তর দিকে 30 কিলোমিটার পার আওয়ার, বি জাহাজ সরাসরি উত্তর দিকে 30 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। তাহলে এই দেখো এদিকে তাকাও, বি জাহাজটা সরাসরি উত্তর দিকে, এই যে এদিকে একদম সরাসরি উত্তর দিকে, মানে এই বরাবর কত বেগে গতিশীল? 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে কার বেগ? বি জাহাজের বেগ। কোন দিকে? উত্তর দিকে। তো এটার নাম দিলাম ভেলোসিটি অফ বি 30। আর বললো এ জাহাজ 20 কিলোমিটার পার আওয়ার বেগে 60 ডিগ্রি উত্তর পশ্চিমে গতিশীল। এটা মানে কি বুঝো? বেগে 60 ডিগ্রি উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম, এখানে আগে কি লেখা? উত্তর লেখা। তাহলে বুঝতে হবে 60 ডিগ্রি উত্তর পশ্চিম মানে, বুঝো আগে উত্তর পশ্চিম, আগে কি লেখা? উত্তর, পরে পশ্চিম। 60 ডিগ্রি উত্তর পশ্চিম বলতে বোঝায় উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণে পশ্চিম দিকে, মনে থাকে জানো? প্রথমে কে? উত্তর না, তাহলে অ্যাঙ্গেলটা হবে উত্তরের সাথে, মনে থাকে জানো? এই যে 60 ডিগ্রি উত্তর, প্রথমে উত্তর, তার মানে অ্যাঙ্গেলটা উত্তরের সাথে পশ্চিম দিকে। ওকে, 60 ডিগ্রি উত্তর দিকের সাথে পশ্চিম দিকে। তাইলে এই এ জাহাজটা, এই এ জাহাজের জায়গায় আমি আবারও কোঅর্ডিনেট সিস্টেমটা এঁকে ফেলবো সুবিধার জন্য। এই দেখো এখানে আমি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট দিয়ে দিলাম। তাহলে এটা হলো নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, আর এই পাশটা ওয়েস্ট, তাই না? তো এই 10 কিলোমিটার পরে লিখবো। এবার দেখো কি বলছে, এ জাহাজ 20 বেগে 60 ডিগ্রি উত্তর পশ্চিমে গতিশীল। এটা উত্তর আর এই পাশে তো পশ্চিম, তাই না? এটা পাশে পশ্চিম। তাহলে এই জাহাজ এখান থেকে এইভাবে গতিশীল, এদিকে গতিশীল, এই যে এদিকে এ জাহাজ এদিকে গতিশীল, এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। আমার কথা কি বুঝতে পেরেছো? উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে, দেখো উত্তর পশ্চিম মানে উত্তর পশ্চিমের মাঝামাঝি, উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে উত্তর পশ্চিম। অ্যাঙ্গেলটা বলা থাকলে যেই দিকটা আগে বলা আছে তার সাথে অ্যাঙ্গেল বুঝে নিবা। তাহলে এই কোণে এই জাহাজটা এদিকে 20 বেগে গতিশীল, তাহলে ভি এটা দেওয়া আছে 20। আমার কি এই চিত্রটা বুঝতে পেরেছো? এই চিত্রটা সবাই ক্লিয়ার কিনা কমেন্ট সেকশনে বলো। ভাইয়া আমি আর্কাইভ ক্লাস করছি সবগুলো ভেক্টর, এখন কি হবে? হ্যাঁ অবশ্যই হবে। বলো এটা কি বুঝতে পারছি? চিত্র আঁকাটা বুঝতে পারছি যে বি জাহাজ সরাসরি উত্তর দিকে আর এ জাহাজ উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণে পশ্চিমে গতিশীল। এই যে উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে পশ্চিমে গতিশীল, এটা হচ্ছে এ জাহাজ, এটা বি জাহাজের বেগ। এইটুকু বুঝতে পারলেই হবে, আর কিচ্ছু লাগবে না, এইটুকু বুঝতে পারলেই চলবে। এইটুকু বুঝছো? একজন বলছে আরেকবার বুঝানো, ওকে আমি আরেকবার বুঝাচ্ছি, দেখো সবাই। এই দেখো এটা হচ্ছে আমাদের বি জাহাজ, বি আছে এখানে, তাহলে এ কোথায়? বি থেকে 10 কিলোমিটার পূর্বে, তাহলে এটা হচ্ছে এ, এটা বি। বলছে বি জাহাজটা সরাসরি উত্তর দিকে গতিশীল, এই যে এইদিকে কত বেগে গতিশীল? এই বি জাহাজের বেগ বলে দিচ্ছে 30, তাহলে এটা ভেলোসিটি অফ বি 30। আর এ জাহাজের কথাটা শোনো, এ জাহাজ 20 বেগে 60 ডিগ্রি উত্তর পশ্চিম, তাহলে 60 ডিগ্রি উত্তর পশ্চিম বলতে বোঝায় উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে পশ্চিম দিকে, মনে থাকবে? মানে আগে কোন দিকটা বলো? উত্তর, তাহলে অ্যাঙ্গেলটা উত্তরের সাথে, আর যাবে হচ্ছে উত্তর পশ্চিম। উত্তর পশ্চিম মানে উত্তর এবং পশ্চিমের কোঅর্ডিনেট। দেখো তাহলে এই এ জাহাজের বেলায় আসো, এটা ইস্ট, এটা নর্থ, এটা সাউথ, আর এ জাহাজের জন্য এই সাইডটা পশ্চিম না ভাইয়া? এই সাইডটা পশ্চিম। তো বলছে এখানে আঁকা লাগবে না, বলছে এ জাহাজটা 60 ডিগ্রি উত্তর পশ্চিম, তার মানে উত্তরের দিকে 60 ডিগ্রি কোণে পশ্চিম দিকে, এই যে দিকে। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? জাস্ট এই চিত্রটা আঁকলাম, এখানে যে চিত্রটা বলা আছে সেটা আঁকলাম। ওকে ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার? একজন বলছে সিগন্যাল লস্ট, হুদাই উল্টাপাল্টা কথা বলো কেন? সিগন্যাল একদম ক্লিয়ার। ভি এ আর ভিভির বেগ দুইটা আমরা আইডেন্টিফাই করলাম। এরপর বলছে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ, এর বেগ মানে আপেক্ষিক বেগ, এবং সম্ভাব্য সর্বনিম্ন দূরত্ব বের করো। এটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ তো দেখি, তো প্রথম প্রশ্ন হচ্ছে
বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ, তারপরে বের করতে বলছে ভি এ বি। কালকে শিখিয়েছিলাম ভি এ বি মানে কি বলো তো কেউ? বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ, এটা মানে কি লেখা যাবে? এইটা আমাদের বের করতে বলেছে, এটা মানে কি লেখা যাবে বলো? বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ, এটা মানে কি লেখা যাবে বলো? আমরা গত ক্লাসে পড়াইছি, এবার যদি না পড়ো তাহলে কিন্তু খুব খারাপ লাগবে। বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ, এইটা মানে কি লেখা যাবে বলো? আন্না বাচ্চারা কও কও কও। বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ, এটা মানে যার সাপেক্ষে তাকে তুমি ভেক্টর বিয়োগ করে দিবা, রাইট? বুঝছো? মনে আছে তো? এই কমেন্টটা আমি চাচ্ছিলাম, সাদিকা পারভিন যেটা লিখছে যে বি এর আপেক্ষিক মানে যার সাপেক্ষে তাকে ভেক্টর বিয়োগ করে দিব, তাহলে ভি এ ভেক্টর থেকে আমরা বিয়োগ করব ভিবি ভেক্টর। তো আমাদের এই জিনিসটাই এখন হিসাব করতে হবে, এই আপেক্ষিক বেগের মান আমরা আগে বের করব, তাই না? বি এর সাপেক্ষে এ এর বেগ। এখন এই জিনিসটা হিসাব করার জন্য আমি এখানে দুইটা ভেক্টর দেখতে পাচ্ছি, আমি না শুধু তোমরাও দেখতে পাচ্ছ দুইটা ভেক্টর। দেখো এটা হচ্ছে একটা ভেক্টর এবং এটা হচ্ছে আরেকটা ভেক্টর, এই দুইটা ভেক্টর দেখা যাচ্ছে। এইটা হচ্ছে ভিবি ভেক্টর, এটা ভি এ ভেক্টর। এদেরকে যদি আমি, এটা মূলত কি বোঝাচ্ছে? লব্ধি বোঝাচ্ছে। কার কার? ভি এ এবং মাইনাস ভিবি। তো লব্ধি বের করতে হলে অবশ্যই দুইটা ভেক্টরের পাদবিন্দু একটা বিন্দুতে কানেক্ট করতে হবে। সেই চিত্রটায় আমরা দুইটা ভেক্টরের পাদবিন্দু একটা বিন্দুতে কানেক্ট করব। দেখো এটা কেমনে করা যায়? এক বিন্দুতে কানেক্ট করা কিন্তু কোনো ব্যাপারই না। যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভি এটা হচ্ছে এইটা, দেখো চিত্রের মধ্যে সবকিছু আমরা দেখতে পাচ্ছি। ভি এ হচ্ছে এইটা, এখন একই বিন্দুতে যদি কানেক্ট করো তাহলে ভিবিটাকে এনে এইখানে জয়েন দিয়ে দাও। এই যে ভিবিটাকে এনে এইদিকে জয়েন দিয়ে দিই, এই হচ্ছে ভিবি। এটা যদি ভি এ হয় এটা হচ্ছে আমাদের ভিবি। ভিবি হচ্ছে 30 আর ভি এ হচ্ছে 20, এবং এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি ভাইয়া? এই যে দেখো ভেক্টরের প্যারালাল শিফট শিখেছিলাম না তোমাদেরকে? এই যে ভিবি ভেক্টরটা ধরে হিসেবের জন্য আমরা এই একই বিন্দুতে নিয়ে আসলেই যে এইভাবে একই থাকলো। দেখো এই যে ভি এ এবং এটা ভিবি, মধ্যবর্তী কোণ 60, এই যে আলাদা করে রাখলাম ভি এ ভিবি মধ্যবর্তী কোণ 60। এখন এই চিত্রটা থেকে বের করতে হবে এই জিনিস ভি এ বি। এখন এই জিনিস বের করতে হলে আমার আগে ভি এ কে লাগবে। ভি এ আছে উপস্থিত, ছাড় আছে, এই যে উপস্থিত ভি এ আছে। লাগবে আমার মাইনাস ভিবি। মাইনাস ভিবি আছে? নাই। তাহলে মাইনাস ভিবি বানাও। ভিবিকে যদি জাস্ট উল্টিয়ে দাও এইভাবে, এই যে এটা হচ্ছে আমাদের মাইনাস ভিবি। ভিবিকে জাস্ট ধরে এভাবে উল্টায় দিলাম, এটাই হয়ে গেল আমাদের মাইনাস ভিবি ভেক্টর। এটার মান কিন্তু 30ই থাকবে। যাকে উল্টায় দিছো সে কিন্তু মনে মনে এখন গায়েব হয়ে গেছে, ওকে? সে কিন্তু মনে মনে আর নাই, কারণ এটা তো তুমি উল্টায় দিছো, মনে মনে নাই, শেষ। এখন কার কার লব্ধি? ভি এ বিটা হলো, এই যে ভি এ বিটা বের করব। ভি এ বিটা হলো এই ভি এ এবং এই মাইনাস ভিবির লব্ধি। লব্ধি মানে কি? কর্ণ। তো এই যে প্যারালাল নাও, এই যে প্যারালাল নাও, হয়ে গেল। এই হচ্ছে আমাদের লব্ধি বা কর্ণটা, এবং এই কর্ণটাই হচ্ছে ভি এ বি, অর্থাৎ বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ। এবার এই মানটা বের করব। মান বের করার নিয়ম হলো ভি এ বি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ভি এ স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার প্লাস 2VA ভিবি কজ আলফা। আলফাটা হচ্ছে ভিএ এবং মাইনাস ভিবির মধ্যবর্তী কোণ। এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত? কানার ভাই অন্ধ পারবে। এই কোণটা কত? এই কোণটা হবে 120 ডিগ্রি। তাহলে কজ 120 মানে কজ আলফা, আমরা মানগুলো বসাই। এটার মান হচ্ছে 20, এটার মান হচ্ছে 30, এটার মান 2 × 20 × 30 কজ 120। কজ 120 ক্যালকুলেট করলেই তোমরা বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগটা পেয়ে যাবা। কত হয় বলো? আপেক্ষিক বেগটা কত হয় ভাই? অঙ্কটা কিন্তু সোজা, অঙ্কটা কিন্তু সোজা। তোমাকে একটু কনফিউজড করার চেষ্টা করেছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলিয়া, বাট জিনিসটা কিন্তু ইজি। মানে আমরা যখন এই লব্ধি হিসাব করব অবশ্যই দুইটা ভেক্টরের পাদবিন্দু এক বিন্দুতে কানেক্ট করতে হবে, নাহলে তো তুমি সামান্তরিক আঁকতে পারবা না। এই কারণে দুইটা ভেক্টরের পাদবিন্দু আমি এই চিত্রের মধ্যে এক বিন্দুতে কানেক্ট করেছি। এটা উত্তর দিক বরাবর, এটা এই বরাবর, এই যে এই পয়েন্টে কানেক্টেড। এরপরে এদের লব্ধি না, আমার লব্ধি বের করতে ভি এ এবং মাইনাস ভিবির। তো ভি এ আর মাইনাস ভিবি, এটা এই যে লব্ধি, লব্ধিটাই হচ্ছে আমার ভি এ বি বা বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগের মান। তো মানটা কত হয় বাবারা কও? এই যে
কত হয় মানটা? মান কিন্তু অ্যান্সার আসবে কিলোমিটার পার আওয়ারে। তোমরা এত লুজ কেন বুঝলাম না, এতক্ষণ ধরে একটা মান বের করতে পারো না। রুট ওভার অফ 20 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার প্লাস 2 ইন্টু, আচ্ছা কজ 120 মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস 2 কাটা মাইনাস, তাহলে এটা হচ্ছে মাইনাস 600। তাহলে অ্যান্সার হচ্ছে 26.45। তাহলে অ্যান্সার হচ্ছে 26.45 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ, এর মান। এবার আপেক্ষিক বেগ মানে মান এবং দিক দুইটাই বের করতে হবে। দেখো বলছে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ, বেগ মানে বেগের মান এবং দিক। বেগের মান চাইনি, শুধুমাত্র তোমার কাছে বেগ চেয়েছে। বেগ মানে কি বোঝায়? বেগ একটা ভেক্টর রাশি। তাহলে শুধু যদি বলতো বেগের মান কত, তাহলে এখানে অ্যান্সার শেষ। বাট বলছে আপেক্ষিক বেগ কত। দেখো দুইটা ভিন্ন জিনিস। এটা হচ্ছে আপেক্ষিক বেগের মান কত, তাহলে মান। আর যদি বলে আপেক্ষিক বেগ কত, তখন বুঝে নিতে হবে এটা মান এবং দিক দুইটাই চাইছে। যেমন যদি বলে প্রাবল্য কত, তাহলে বুঝতে হবে প্রাবল্যের মান এবং দিক। আর যদি বলে শুধুমাত্র প্রাবল্যের মান কত, তখন খালি মান। তা আমার আপেক্ষিক বেগের দিকও বের করতে হবে। দিকটা তো সোজা, সোজা না? এই যে আপেক্ষিক বেগটা, এই যে আপেক্ষিক বেগটা, আমি খালি হিসাব করব এই আপেক্ষিক বেগটা আবার ভি এর সাথে কত অ্যাঙ্গেল করে যাচ্ছে। এই যে গোলাপি, গোলাপিকে নিয়ে আসি, গোলাপি অ্যাঙ্গেলটা বের করব থিটা। সেটা তো কানার ভাই অন্ধ, তারপর ল্যাংরার ভাই লুলা, এরাও পারবে, তাই না? আচ্ছা আমি কিন্তু কাউকে ছোট করছি না, মজা করার জন্য, স্লিপ অফ টাং। ওকে, সো আমরা এই থিটাটা বের করব কত অ্যাঙ্গেল করে যাচ্ছে। ভাই এই থিটাটা আমি এখানে কচি করে বের করে দিই। টেন থিটা, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। কে নিচে সিঙ্গেল পাগলা? 20। বাকি রইল কে? 30। 30 সাইন আলফা, সাইন 120, আলফা মানে 120 প্লাস 30 কজ 120। এই যে কানার ভাই অন্ধ হয়ে গেল। এখান থেকে আমরা থিটার মানটা কষ্ট করে হিসাব করি। ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা? কও। ভ্যালু অফ থিটা হচ্ছে 10 ইনভার্স 30 সাইন 120 20 প্লাস 30 কজ 120। তাহলে এটা আসতেছে 79.1, 79.1 ডিগ্রি। কার সাথে? অবশ্যই এটা হচ্ছে এ এর সাথে, একটু লিখে দিতে হবে এ এর সাথে। তাহলে আপেক্ষিক বেগের দিকটা হচ্ছে এ এর সাথে এত ডিগ্রি, বুঝছি? আচ্ছা মুশফিকুর রহমান সাজিদ বলেছে আমার অ্যান্সার দেখেন না। দেখছি তোমার অ্যান্সার, দেখছি। ওকে ক্লিয়ার। এই এটা পারা যাবে, এটুকু তো পারা যাবে, এটুকু তো ভাই সোজা। কিন্তু পরের টুকু একটু ঘাবলা আছে, তাই না? কোনো ঘাবলা নাই। পরের টুকু তো বলছে সম্ভাব্য সর্বনিম্ন দূরত্ব বের করো। তোমাদের একটু বলি, এই অঙ্কটা আইআইটিতে আসছিল, আইআইটিতে আসছিল। তো আইআইটির অঙ্ক তোমাদেরকে করাচ্ছি, সোজা না? এই অঙ্ক অনেক সোজা। এবার এই জায়গাটা একটু ঘাবলা, সম্ভাব্য সর্বনিম্ন দূরত্ব বের করো। এইটা কিভাবে বের করে দেখো ভাই, এটা কিভাবে বের করে সম্ভাব্য সর্বনিম্ন দূরত্ব, এটা বোঝার জন্য আমি অঙ্কটা আগেই কপি করে নিয়েছি। দেখো এখানে যদি আমি রিয়েল সিনারিটা চিন্তা করি, জিনিসটা হচ্ছে এরকম যে বি কোথায়? বি কিন্তু এইখানে, এটা হচ্ছে আমাদের বি। আর আমরা যেটা পেলাম এটা হচ্ছে এর আপেক্ষিক বেগ ভি এ বি, তাই না? তার মানে বি এর কাছে মনে হবে এ জাহাজটা এই বরাবর যাচ্ছে, অ্যাকচুয়াল তো আর এই বরাবর যাচ্ছে না, তাই না? বি এর কাছে মনে হবে ও এই বরাবর যাচ্ছে, এই কারণে বি এর সাপেক্ষে এটা এর আপেক্ষিক বেগ, তাই না ভাইয়া? এটা কি বুঝো? দেখো এ কিন্তু আসলে এই বরাবর যায়, কিন্তু বি চলন্ত অবস্থায় যদি দেখে এটারে, বি এর কাছে মনে হবে এটা এই দিকে যাচ্ছে, এই যে আপেক্ষিক বেগের দিকে যাচ্ছে। এখন আমরা এই আপেক্ষিক বেগের মান এবং দিক দুইটাই বের করছি। এমন একটা কথা মাথায় রাখবা, যার সাপেক্ষে সে নিজে কিন্তু স্থির। আমি যখন একটা বাসের মধ্যে আছি, বাসটা চলতেছে, এই বাস থেকে যদি আরেকটা বাসের গতি বের করি আমি, সেটা কি সঠিকটা বের করব? অবশ্যই না, সেটা আপেক্ষিকটা বের হবে, তাই না? তো তুমি যখন অন্য একটা বাসের গতি মাপতেছো বসে বসে, তুমি কি নিজেকে স্থির ভেবে নিচ্ছ না, নাকি নিজের বেগ এখানে ক্যালকুলেট করতেছো? তুমি যখন অন্য একটা জিনিসের গতি পরিমাপ করো, তখন কিন্তু তুমি নিজেকে স্থির ভাবো, তুমি কিন্তু নিজেকে স্থির ভাবো, আর তুমি কিন্তু স্থির না আসলে, তাই না? তো সম্ভাব্য সর্বনিম্ন দূরত্ব বলতে বোঝায় কার সাপেক্ষে আপেক্ষিক বেগ? বি এর সাপেক্ষে। তাহলে বি এখানে মনে মনে স্থির, বি এখানে কি নিজে স্থির। আর বি স্থির থেকে, বি যদি স্থির থাকতো তাহলে সে এর অবস্থানটা এই বরাবর দেখতো, মানে এটাকে এদিকে আসতে দেখতো।
তাহলে এমত অবস্থায় বি আর এর মধ্যে সর্বনিম্ন দূরত্ব কোনটা? সর্বনিম্ন দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব। সর্বনিম্ন দূরত্ব কি? লম্ব দূরত্ব। একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর, এটা মনে করো এ, এটা বি, এ থেকে বিতে তুমি এই পথে এই পথে এই পথে যেতে পারো, বাট এ আর বি এর মিনিমাম ডিস্টেন্স কিন্তু এই লম্ব দূরত্ব। তাহলে বি যখন নিজেকে স্থির স্থির ভেবে এর আপেক্ষিক বেগ মাপছে, যার সাপেক্ষে সে কিন্তু নিজেই স্থির। ওকে, নিজেকে স্থির ভেবে এরটা মাপতেছে, তাহলে বি দেখতেছে এ এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, তাহলে বি এর সাথে এর সম্ভাব্য সর্বনিম্ন দূরত্ব হচ্ছে বি আর এর লম্ব দূরত্ব। এই যে লম্বটা, এটা হচ্ছে বি এর সাথে এর সম্ভাব্য সর্বনিম্ন দূরত্ব। এটার নাম আমি দিলাম এইচ। এটুকু বুঝছো কিনা কমেন্টে বলো। বি থেকে এর উপরে লম্বটা নিয়ে দেবো। দেখো এটা না, কিন্তু এটা না, এ তো এই বরাবর যাচ্ছে বি এর চোখে, এটাও না, এটাও না, এটাও না। এখান থেকে লম্ব টানলে যে দূরত্বটা পাওয়া যায় সেটাই হবে বি থেকে এর সম্ভাব্য সর্বনিম্ন দূরত্ব। এবার বুঝছো কিনা কমেন্ট সেকশনে বলো। ভাইয়া যার সাপেক্ষে সে কিন্তু স্থির। আমি যখন চলন্ত অবস্থা, আমি যখন একটা ট্রেনের মধ্যে বসে আছি, ট্রেনটা চলতেছে, তুমি যখন অন্য একটা ট্রেনের গতি মাপতেছো, তুমি কিন্তু নিজের স্থির ভাবতেছো, তুমি কিন্তু নিজের গতি রিগার্ড করতেছো না। সো যার সাপেক্ষে মাপবা সে কিন্তু মনে মনে স্থির। মানে আপেক্ষিক বেগ বলতে বোঝায় যে ও যদি স্থির থাকতো তাহলে এর যেভাবে যেতে দেখতো, এই যে একে সে এইভাবে যেতে দেখতো। বুঝছো? এটাই ক্যালকুলেশন। তুমি কল্পনা করো যে তুমি একটা বাসে করে এদিকে যাচ্ছ, আরেকটা বাস মনে করে এদিকে যাচ্ছে, তুমি এই বাসের ছাদের থেকে যদি ওরে দেখো আর ওর বেগ যদি কম হয়, তোমার কাছে মনে হবে ওইদিকে যাচ্ছে, অ্যাকচুয়ালি তো ওইদিকে না, ওইদিকেই যাচ্ছে, তোমার দিকেই যাচ্ছে। এটা ট্রু, ও তোমার থেকে পিছিয়ে পড়বে। ওকে, সো যাই হোক, অনেক প্যাচাল পারছি, খালি বলো এইচ এর ব্যাপারটা বুঝছো কিনা। সম্ভাব্য সর্বনিম্ন দূরত্ব হচ্ছে বি স্থির, কারণ বি এর কাছে, বি যদি স্থির থাকে তাহলে বি এর কাছে মনে হবে এটা এইদিকে যাচ্ছে, তাহলে এ যখন এই পথে যাবে বি এর সাথে এর সম্ভাব্য সর্বনিম্ন দূরত্ব তো এটা না, এটা না, এটা না, এটা না, একদম লম্ব দূরত্ব এটা। বি থেকে এর লাইনের উপর একটা লম্ব টানবো, এটাই হচ্ছে আমাদের সম্ভাব্য সর্বনিম্ন দূরত্ব। কথা কি ক্লিয়ার? মুশফিকুর রহমান বলছে ভাইয়া গাণিতিক কিনাই তো ভালো, মাত্র গাণিতিকে তোমাদের মতো এত ডিটেলস পড়ানো হবে না। ওটা তো মনে করো ওইটা তোমরাও পাবা, সেকেন্ড ইয়ারে উঠো তোমরাও পাবা, মানে সেকেন্ড পেপারটা ভালো মতো পড়ানো হবে ডিটেলস, আর ফার্স্ট পেপারটা অনেকটা রিভিশনের মতোই পড়া হবে। ওকে, তোমাদের তো আস্তে আস্তে বোঝাচ্ছি। গাণিতিক অবশ্যই বেস্ট কোর্স, বাট তোমাদের সিস্টেম যেটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সেটা কমপ্লিট করে গাণিতিকে যাবা, তোমাদেরটা আরও বেস্ট হবে। এটা বুঝছো? এই বুঝছো সবাই? সম্ভাব্য সর্বনিম্ন দূরত্ব যার সাপেক্ষে সেই স্থির, সেই স্থির থাকাকালীন এটা মনে হবে এদিকে আসতেছে, এর আপেক্ষিক বেগটা তো বের করছোই এটা, তাহলে এই যে এ যদি এই পথে যায় তাহলে বি এর সাথে সর্বনিম্ন দূরত্ব কি? এটুকু। এই সর্বনিম্ন দূরত্বটুকু বের করতে হবে। এই দূরত্ব কেমনে বের করবা? এখানে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছ, দেখো তোমরা নিজেদের অজান্তেই এখানে একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলা। এই 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 সমকোণী ত্রিভুজের এই উচ্চতাটা বের করতে হবে। তো ভাইয়া এই অ্যাঙ্গেলটা কি তোমার জানা আছে? এই অ্যাঙ্গেলটা তোমার জানা আছে? বলো, তুমি খালি বলো এই অ্যাঙ্গেলটা তোমার জানা আছে কিনা। এই হচ্ছে সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটাকে কাট করে এখানে নিয়ে আসছো, তোমার এই যে এটা এইচ, এটা বি, এটা এ, তুমি এইটুকু জানো, এই অতিভুজটা জানো, এটা হচ্ছে 10 কিলোমিটার, না এটা এ। ওটারে কাট করে, এই যে এই ত্রিভুজটাকে কাট করে এখানে নিয়ে আসছো, এটা এ, এটা বি, এই বাহুটা হচ্ছে 10 কিলোমিটার, তাই না? বি থেকে এ 10 কিলোমিটার পূর্বে ছিল, এটা 10 কিলোমিটার দেওয়াই আছে প্রশ্নে। এই অ্যাঙ্গেলটা কি তুমি জানো? এই অ্যাঙ্গেলটা মানে এই অ্যাঙ্গেলটা জানো নাকি না? উত্তর দাও, ইয়েস অর নো। এই অ্যাঙ্গেলটা তুমি জানো নাকি না? সাদিকা পারভিন বলছে 79.1, ভুয়া কথা। দেখো ভাই, এই অ্যাঙ্গেলটা, এই যে এই থিটা, মানে এই 79.1 আর এই অ্যাঙ্গেলটা এক নাম। যদি পুরো চিত্রটা দেখাই, এই যে পুরো চিত্রটায় এই হচ্ছে ভি এ বি, এটা ভি এ বি, এই অ্যাঙ্গেলটা তুমি বলতেছো 79.1, বাট আমাদের ত্রিভুজে এই অ্যাঙ্গেলটা দরকার। এটা কত ভাই? এটা তো দেওয়াই আছে, এই দেখো এটা 60, তাহলে এইটা কত? 30, 6 আর 3 90। আমার বের করতে হবে এই অ্যাঙ্গেল, এই পুরোটা কত? এই পুরোটা হচ্ছে 79.1। পুরোটা থেকে 30 যদি বাদ দাও তাহলে এই চিপার অ্যাঙ্গেলটা পেয়ে যাবা। এই যে দেখো তোমাদেরকে আমরা যেটা দেখাইছিলাম, এটা হচ্ছে আমাদের ভি এ, তাই না? তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা 79.1, এটা 60, তাহলে এটা কত? 30,
তাহলে এইটা 79.1 থেকে 30টা বাদ দিলেই তো তুমি এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবা। কথা কি বুঝছো? 79.1 থেকে এই যে এই অ্যাঙ্গেলটা আমরা চাচ্ছি, এই অ্যাঙ্গেলটার নাম দিলাম আমি থিটা প্রাইম। তাহলে তুমি জানো থিটা প্রাইমটা হচ্ছে 79.1 থেকে আমরা জাস্ট 30টা বাদ দিয়ে দিব, তাহলে আমরা পেয়ে যাব কত? 49.1 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের থিটা প্রাইম বা এই অ্যাঙ্গেলটা, এই যে এটা থিটা প্রাইম। এবার এই অ্যাঙ্গেলটা অতিভুজ দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে, আমরা এইচ এর মান বের করব। অতিভুজ আর লম্বর মধ্যে সম্পর্ক কি? অতিভুজ, এটা অতিভুজ 10 কিলোমিটার হচ্ছে অতিভুজ। এই অ্যাঙ্গেলটা বুঝতে পারছি থিটা প্রাইম। অতিভুজ আর লম্বের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন থিটা প্রাইম সমান লম্ব বাই অতিভুজ। সুতরাং আমাদের লম্বটা হচ্ছে 10 সাইন থিটা প্রাইম, তাহলে 10 সাইন থিটা প্রাইম হচ্ছে 49.1। ক্যালকুলেট করলে আমরা সম্ভাব্য সর্বনিম্ন দূরত্ব পেয়ে যাব। সাইন 49.1 ডিগ্রি, এর সাথে গুণ দিব 10, তাহলে আমরা পাবো 7.55 কিলোমিটার। এবং এটাই হচ্ছে সম্ভাব্য সর্বনিম্ন দূরত্ব। আইআইটিতে আসছিল অনেক আগে। একজন বলছে এত বড় ম্যাথ না, তোমাদের বুঝাইতে আমি বেশি সময় নিছি। ম্যাথ তো ছোট, এবি বের করবা, দিকটা বের করবা। তোমরা একটা জিনিস খেয়াল করো, ভালো মতো খেয়াল করো। এই যে দেখো, এখানে আমরা এই বাহুটার এই দিকের সাথে কোণটা বের করতে চাচ্ছি, এই কোণটা পুরোটা 79.1। তাহলে এই কোণটা কত? জাস্ট দেখো, তুমি যদি কোনোভাবে এই কোণটা হিসাব করতে পারো, এটা 60, এটা 30, তাহলে এটা কত হবে? 79.1 থেকে 30 বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের থিটা প্রাইম। থিটা প্রাইম দিয়ে আমি এইচ এর মানটা বের করলাম। অঙ্কটা কিন্তু দারুণ। এটা না করে, আচ্ছা একজন বলছে ভাইয়া এটা না করে কি, এটা এইভাবে করা ছাড়া উপায় নেই, অন্য কোনো উপায় নেই। তো আমরা দেখো এটা খুব সহজে করতে পারি। তোমরা যারা কঠিন ভাবতেছো, কেন কঠিন ভাবতেছো? কঠিন তো লাস্টে এই অংশটুকু, লাস্ট অংশটুকু। আপেক্ষিক বেগের মান, আপেক্ষিক বেগের দিক, এটা তো সোজা জিনিস, এগুলো তো গত ক্লাসেই শিখাইছি। লাস্টে এই অংশটুকু কঠিন। লাস্টে এই অংশটুকু খালি মাথায় রাখবা যে যার সাপেক্ষে সে নিজেই স্থির থাকলে এইটাকে দেখবে এইদিকে যেতে, তাহলে এই লম্ব দূরত্বটা এখন বের করবা। ত্রিভুজ সমাধান করে লম্ব দূরত্বটা আমরা বের করে ফেলছি, সোজা একদম। ক্লিয়ার সবাই? এই পোলাবেন ক্লিয়ার? স্যার যদি লব্ধির দিক, হ্যাঁ হবে, বি এর সাথে বের করলেও হবে। মানে বি এর সাথে বলতে মাইনাস বি এ হবে, তখন মাইনাস বি এর সাথে বি। আইআইটি হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইন্ডিয়ান। ওকে, আচ্ছা বুঝছি সবাই, ক্লিয়ার, থ্যাংক ইউ। এবার দেখো এই অঙ্কটা দেখো, ছাতার অঙ্ক। একজন লোক উত্তর পশ্চিমের কথা আসলেই আমরা কোঅর্ডিনেট সিস্টেমটা এঁকে ফেলবো। ওকে, দেখো এবার দেখো, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। প্রশ্ন কি বলছে? বলছে একজন লোক পশ্চিম দিকে 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, মানে এই দিকে। এই হচ্ছে একজন লোক এই দিকে যাচ্ছে কত বেগে? এটা হচ্ছে লোকের বেগ ভিএম এর মানটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। একক লেখার দরকার নেই, সমস্যা নেই। ভিএম মানে ভ্যালোসিটি অফ ম্যান হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার পশ্চিম দিকে। ওকে, বৃষ্টি তার উপর উলম্বভাবে এত বেগে পড়তেছে। বলছে লোকটা এইদিকে যাচ্ছে পশ্চিম দিকে, কথা বুঝছো, বৃষ্টিটা তার উপর এইদিকে পড়তেছে একদম উলম্বভাবে মানে একদম সোজাসুজি পড়তেছে, তাই না? সোজাসুজি পড়তেছে। ওকে, সোজাসুজি পড়তেছে উলম্বভাবে। তো বলছে বৃষ্টির প্রকৃত বেগ কত? তাহলে এই যে এটা হচ্ছে ভ্যালোসিটি অফ রেইন। আচ্ছা, এটা কি এই যে রেইনের প্রকৃত বেগ কেউ বলতে পারবা? এই যে এটা যে পড়তেছে, বৃষ্টি যে পড়তেছে 12 বেগে, এই 12টা কি রেইনের প্রকৃত না আপেক্ষিক, কেউ বলতে পারবা? দেখো ভাই, লোকটা চলন্ত অবস্থায় বৃষ্টির এই বেগটা দেখতেছে, আবার বলছে বৃষ্টির প্রকৃত বেগ কত। তাহলে বুঝতেই পারতেছো যেই বেগটা দেওয়া আছে বৃষ্টির, এটা কিন্তু বৃষ্টির আপেক্ষিক বেগ। এটা কি ভাই? এটা বৃষ্টির আপেক্ষিক বেগ। কার সাপেক্ষে? লোকের সাপেক্ষে। কার সাপেক্ষে? লোকের সাপেক্ষে। তাহলে এটা লিখে ফেলো, ভ্যালোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, এটা হচ্ছে 12। এটা দিয়ে দিস। কোন দিকে পড়তেছে এটাও বলা আছে। বলছে বৃষ্টির প্রকৃত বেগ কত। এখানে ভেক্টর হচ্ছে দুইটা, এই একটা এই একটা। দুইটা ভেক্টর দিয়ে আমরা যদি হিসাব নিকাশ করতে চাই,
তাদেরকে পাদবিন্দুতে মিলাইতে হবে। তাহলে একটা ভেক্টর হচ্ছে এটা, এটা হচ্ছে ভি এম, এইভাবে আঁকবা। আর এটা হচ্ছে এইটা পাদবিন্দুতে মিলাই দিলাম, এটা হচ্ছে ভি আর এম। এটা কি ভাইয়া? ভি আর এম মানে রেইনের ভেলোসিটি রেসপেক্ট টু ম্যান, মানে মানুষের সাপেক্ষে রেইনের ভেলোসিটি। এখন আমার বের করতে হবে বৃষ্টির প্রকৃত বেগ মানে ভি আর। আচ্ছা ভাই আমরা জানি না ভি আর এম মানে, ভি আর এম মানেটা কি? ভি আর এম মানে হচ্ছে ভি আর মাইনাস ভি এম ভেক্টর। আমার দরকার কি? আমার দরকার ভি আর, আমার লাগবে বৃষ্টির প্রকৃত বেগ মানে ভি আর। সুতরাং ভি আর সমান কি হবে? ভি আর সমান হবে ভি আর এম প্লাস ভি এম। এখন কও এটা মানে কি? এটা মানে হলো ভি আর এম ভেক্টরকে খুঁজবো, খুঁজেছি পেয়েছি। ভি এম ভেক্টরকে খুঁজবো, এই যে খুঁজেছি পেয়েছি, এদের লব্ধি হচ্ছে ভি আর, কোনো ঝামেলা নাই। তার মানে এই দুইটার লব্ধি, লব্ধি মানে কি? এই যে সামান্তরিক প্যারালাল প্যারালাল, এই যে কর্ণ, এই কর্ণটাই হচ্ছে আমাদের ভি আর। তাহলে আমরা এই ভি আর এর মান কি বের করতে পারবা না? অবশ্যই পারবা। ভি আর সমান হবে রুট ওভার অফ ভি আর এম স্কোয়ার প্লাস ভি এম স্কোয়ার। তাহলে ভি আর এম কত? 12 স্কোয়ার, আর ভি এম হচ্ছে 5 স্কোয়ার, 144 আর 25 169 মানে 13 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগের মান। আমাকে বলছে প্রকৃত বেগ কত? বেগ মানে মান এবং দিক। প্রকৃত বেগের মান পেয়েছি বা দিক। অলওয়েজ মনে রাখবা বৃষ্টির দিকটা উলম্বের সাথে বের করাটা উচিত, অনুভূমিকের সাথে না। তো এটা যার সাথেই করো কোনো সমস্যা নাই, বাট আমরা সবসময় উলম্বের সাথে বের করব। উলম্ব মানে ওয়াই অক্ষ, তাহলে উলম্ব মানে এই যে এই অক্ষটা ওয়াই অক্ষটা। তাহলে ওয়াই অক্ষের সাথে বৃষ্টি কত বেগে পড়ে? এই যে কত অ্যাঙ্গেলে পড়ে? এই অ্যাঙ্গেলে পড়ে না ভাইয়া, এটাকে বলে থিটা। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। থিটা বের করো টেন থিটা দিয়ে। টেন থিটা, টেন থিটা যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। ভি আর এম নিচে সিঙ্গেল মানে 12 নিচে সিঙ্গেল, বাকি রইল 5। তাহলে এখানে 5 সাইন 90 কজ আলফা, আলফার মান 90, আর এটা 5 কজ 90। ক্যালকুলেট করলে তুমি বৃষ্টির বেগের দিকও পেয়ে যাবা। এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগের দিক। অঙ্ক কি সোজা না কঠিন? উত্তর দাও। 10 ইনভার্স 5/12 বলো, উত্তর দাও। তাহলে এটা আসবে 22.61 ডিগ্রি। অবশ্যই এটা কার সাথে? উলম্বের সাথে। উলম্ব মানে ওয়াই অক্ষ, উলম্বের সাথে। অ্যাঙ্গেলটা বলে দিতে হবে। উলম্ব মানে এই যে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের সাথে এই অ্যাঙ্গেলে বা উলম্বের সাথে থিটা কোণে। আর যদি কোয়েশ্চেনে বলে দেয় অনুভূমিকের সাথে কত কোণ, তাহলে এই অ্যাঙ্গেলটা বের করবা, বা এই যে 90 থেকে থিটা বিয়োগ দিলে তো এই অ্যাঙ্গেলটা পাওয়া যাবে, তাই না? তো বলো এই অ্যাঙ্গেলটা সোজা, এই অঙ্কটা সোজা না কঠিন হইলো? বলো তোমরাই কও। বলা পাইনি এই অঙ্কটা সোজা না কঠিন হলো? আচ্ছা একজন আকাশ থেকে এসেছে, এটা কিসের ম্যাথ করাচ্ছে ভাইয়া? এটা আপেক্ষিক বেগের ম্যাথ করাচ্ছে ভাইয়া। তুমি যদি এখন আকাশ থেকে পড়ো তাহলে তো সমস্যা। ভাই এটা সোজা না কঠিন? উত্তর দাও ভাই, উত্তর দাও ভাই। দেখো ফার্স্ট অফ অল এই যে মানুষটা পশ্চিমে যাচ্ছে, বৃষ্টি পড়তেছে লম্ব বরাবর। কারণ এই দুইটা দিয়ে যদি আমার কাজ কাম করতে হয়, দুইটারে পাদবিন্দুতে মিলাইতে হবে। আমি এই যে পাদবিন্দুতে মিলাইলাম, এইটারে দৈরা টাইনা নিচে নামানো যায় না? শিখাইছিলাম না ভেক্টরের সমান্তরাল স্থানান্তর। এটারে দৈরা এটার পায়ে লাগাই দিলাম, এই যে পায়ে পা লাগাই দিছি। এখন আমাদের আমরা জানি ভিআরএম মানে ভিআর মাইনাস ভিএম। বের করতে বলছে কি ভিআর, তাহলে ভিআর হচ্ছে ভিআরএম প্লাস ভিএম। এটা মানে বোঝায় ভিআরএম এবং ভিএম এর লব্ধি। এই যে ভিআরএম আছে আছে, ভিএম আছে আছে, এদের লব্ধি কি বের করা যাবে না? এরা 90 ডিগ্রি কোণ আছে, লব্ধি কত? রুট ওভার পি স্কয়ার কিউ স্কয়ার। এই যে লব্ধিটাই হচ্ছে ভিআর, লব্ধির দিকটাই হচ্ছে ভিআর এর দিক, সোজা। আর যদি এখানে ভিআরএম বের করতে হইতো তাহলে ভিআর এবং মাইনাস ভিএম নিয়ে করে ফেলতাম, এগুলো সোজা। পার্বণ সাহেব বলেছে অনেক কঠিন। হতাশা, তোমরা আমার হতাশা। নেক্সট দেখো, খুব সুন্দর অঙ্ক, এটা খুবই সুন্দর অঙ্ক। একজন লোক 4 মিটার পার সেকেন্ড বেগে, কি বলছে? একজন লোক 4 মিটার পার সেকেন্ড বেগে চলার সময় বৃষ্টি লম্বভাবে এত বেগে পড়তেছে। তাহলে তোমরা কও এটা বৃষ্টির প্রকৃত না আপেক্ষিক? কও। এই যে বৃষ্টির বেগটা যে দিয়ে দিচ্ছে 3 মিটার পার সেকেন্ড, এটাকে বৃষ্টির প্রকৃত বেগ নাকি আপেক্ষিক বেগ? বলো তো, খালি এইটুকু বলো তাইলেই হবে। এই যে 3 কি বৃষ্টির প্রকৃত বেগ নাকি আপেক্ষিক বেগ? কথা বলো। অমিত দাস বলো, এটা কি বৃষ্টির প্রকৃত বেগ নাকি আপেক্ষিক বেগ?
ভাইয়া লোকটা চলার সময় এইভাবে বৃষ্টি পড়তে দেখতেছে, তাহলে অবশ্যই এটা আপেক্ষিক বেগ। তাহলে দেখো এই হচ্ছে লোকটা যাচ্ছে এদিকে, এদিকে যাচ্ছে, এটা হচ্ছে লোকের বেগ ভিএম, সে বৃষ্টিকে এদিকে পড়তে দেখতেছে, এটা হচ্ছে ভিআরএম। ভিআরএম আপেক্ষিক, বলছে লোকটি বৃষ্টি থেকে রেহাই পেতে হলে অনুভূমিকের সাথে কত কোণে ছাতা ধরবে, অনুভূমিকের সাথে কত কোণে ছাতা ধরবে, তাই না? তাহলে এখান থেকে তোমরা আগে এই যে এইভাবে করবা, ভিআরএম আগে লিখবা, ভিআরএম মানে হচ্ছে ভিআর মাইনাস ভিএম, তোমার লাগবে ভিআর, তাহলে ভিআর সমান হবে ভিআরএম প্লাস ভিএম, এটা হচ্ছে ভিআর। কারণ ভিআরএম আছে, হ্যাঁ স্যার 80, ভিএম আছে 80, তাহলে লব্ধি কোনটা, এটা হচ্ছে ভিআর। শেষ, ভিআরটা বের করে ফেলবা। এবার বলছে ভিআর বের করতে বলে, বলছে রেহাই পেতে হলে ছাতা বৃষ্টির ছাতা রক্ষা পাবে, মানে অনুভূমিকের সাথে কত কোণে ছাতা ধরতে হবে। ভাই অনুভূমিক মানে এক্স অক্ষ, তাহলে তুমি এতক্ষণ এই থিটাটা বের করছো, বাট তোমার এই থিটা কেন বের করবা? এখন তুমি বের করবা এক্স অক্ষের সাথে কোণ, এই কোণটা, এই কোণটা বের করে তুমি বলবা লোকটি যদি এক্স অক্ষের সাথে এই কোণে ছাতা ধরে তাহলে লোকটি বৃষ্টি থেকে রেহাই পাবে। মানে দেখো বৃষ্টি তো এইভাবে পড়তেছে, তাহলে লোকটা যদি এই যে এইভাবে ছাতা ধরে, মানে এই কোণটা মানে অনুভূমিকের সাথে কোণ, অনুভূমিকের সাথে কোণ বলতে এটা ওয়াই অক্ষ না, ওয়াই অক্ষ, এই কোণটা মানে বোঝাচ্ছে এই যে এই কোণটা বিপ্রতীপ কোণ। অনুভূমিকের সাথে যদি এই কোণে ছাতা ধরে, মানে বৃষ্টি অনুভূমিকের সাথে যেই কোণে পড়তেছে সে যদি ওই কোণেই ছাতা ধরে তাহলে রেহাই পাবে, তাই না? শেষ, পারবা না এটা? এটা তাহলে এইচডাব্লিউ থাকলো। মানে আমরা এইখানে এই অঙ্কে উলম্বের সাথে কোণটা বের করছি না, তোমাদের খালি ওই পরের অঙ্কে এই অনুভূমিকের সাথে কোণ বের করতে হবে এবং ওই কোণে ছাতা ধরতে হবে। তারপরে এই যে এই কোণটা বের করে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে লোকটার এই কোণে ছাতা ধরলে ভিজবে না, অনুভূমিকের সাথে এই কোণে ছাতা ধরলে লোকটা ভিজবে না। কথা কি বুঝছো? এই বুঝছি, পারবো না, তো লোকটির অনুভূমিকের সাথে এই কোণে ছাতা ধরতে হবে। শেষ, পরেরটা দেখো, এটা গতকালকের ম্যাথ আবারও করাচ্ছি। গতকালকে যেই ম্যাথটা নিয়ে সবাই প্যারা খাইছে, বাট এটা বিভিন্ন কলেজের পরীক্ষায় আসে। তো চলো এই প্যারা দেওয়া ম্যাথটা শেষ করি। দেখা বলছে একই দিকে একজন লোক একবার এ বেগে আবার 2a বেগে চললে, এটা এক্সাম্পল দিয়েছিলাম, বৃষ্টি তার উপর লম্বভাবে এবং 45 ডিগ্রি কোণে পড়ে, বৃষ্টির বেগের মান এবং দিক। দেখো ভাই কি করছে, এখানে একজন লোক ফার্স্টে এ বেগে যাচ্ছে, এই যে এদিকে একজন লোক ফার্স্টে এদিকে এ বেগে যাচ্ছে, দেখো এই লোকটা এদিকে এ বেগে যাচ্ছে, মানে লোকের বেগ হচ্ছে এ, এটা হচ্ছে লোকের বেগ এ। যখন সে এইভাবে যায়, আবার লোকটা যখন 2a বেগে যায়, এই যে একবার এ বেগে যাচ্ছে, লোকটা একবার 2a বেগে যাচ্ছে, এটা হচ্ছে 2a। তো যখন এ বেগে যায় তখন বৃষ্টি তার উপর উলম্বভাবে, মানে বৃষ্টি ঠিক এইভাবে পড়ে, আর যখন 2a বেগে যায় তখন 45 ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণ বলতে বোঝাইছে উলম্বের সাথে কোণ, তাহলে এই হচ্ছে উলম্বের সাথে 45, মানে এইভাবে পড়ে, এই উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে পড়ে। দুইটা কেস দেখো, একবার লোক এদিকে এ বেগে দৌড়াইতেছে, তখন সে দেখছে বৃষ্টি সোজাসুজি পড়ে। যখন লোকটা তার স্পিড বাড়ায় 2 গুণ করলো, তখন লোকটা দেখলো বৃষ্টি উলম্বের সাথে, উলম্ব মানে ওয়াই অক্ষ, মনে থাকে জানো, যেহেতু উলম্ব বলে নাই বুঝা নিবা উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে পড়ে। তো বলছে বৃষ্টির প্রকৃত বেগের মান এবং দিক। ওকে ভাইয়া, এটা হচ্ছে লোকের বেগ ভিএম, এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ ভিআরএম। আবারও এটা হচ্ছে লোকের বেগ ভিএম প্রাইম, এটা হচ্ছে পরবর্তীতে বৃষ্টির আপেক্ষিক বেগ ভিআরএম প্রাইম। ওকে, আমাদেরকে বলেছে বৃষ্টির প্রকৃত বেগের মান এবং দিক। তাহলে এখান থেকে দেখো কি লেখা যায়, এখান থেকে লেখা যায় ভিআরএম। ভিআরএম মানে কি বাবারা? ভিআরএম মানে হচ্ছে ভিআর মাইনাস ভিএম, তাই তো? এটাই তো নাকি? এটা মানে বোঝাচ্ছে ভিআরএমটা হলো ভিআর এবং মাইনাস ভিএম এর লব্ধি। তাহলে এটা হচ্ছে একটা লব্ধি, কার লব্ধি? মাইনাস ভিএম এবং ভিআর এর। মাইনাস ভিএম কই নাই, তাহলে এটার উল্টায় দাও, এই যে উল্টায় দিলাম, দেখো এটার উল্টা দিই, এই উল্টা দিলে এটা পেয়ে গেলাম আমি মাইনাস ভিএম ভেক্টর। আর এটা যদি মাইনাস ভিএম ভেক্টর হয়, যেহেতু এটাকে উল্টায় দিছো, যাকে উল্টায় দিবা সে কিন্তু মনে মনে ভ্যানিশ, সে আর নাই। দেখো বলছে এই সূত্রটাই আমাকে কথা বলে দিচ্ছে যে ভিআরএমটা হলো একটা কর্ণ, মানে লব্ধি, কার লব্ধি? ভিআর এবং মাইনাস ভিএম এর। তাহলে এই যে ভিএমটাকে উল্টায় দিলাম, পাইলাম মাইনাস ভিএম। এখন কাকে লাগবে? ভিআর, এটার কর্ণ হবে এইটা। তাহলে ভাই এইটা একটা বাহু সামান্তরিকের, চিন্তা করো, এটা একটা বাহু, এটা একটা কর্ণ, তাহলে আরেকটা বাহু কই? কই 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 কই, আরেকটা বাহু কই? বলো 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 বলো।
ভাইয়া কেন ওই কোনটা, আমি আগেই বলছি বৃষ্টি পড়াই মানে উলম্বের সাথে কোন, যদি কোনো কিছু না বলা থাকে ভাববা উলম্বের সাথে। তাহলে দেখো আবারও বুঝাই, এটা একটা কর্ণ, কার কার কর্ণ, ভিআর এবং মাইনাস ভিএম এর। তাহলে এটা হচ্ছে মাইনাস ভিএম মানে একটা বাহু, এটা একটা কর্ণ, তাহলে আরেকটা বাহু কই, বুঝতেই পারতেছো, আরেকটা বাহু এইদিকে কোথাও হবে, এই যে এদিকে। তাহলে আরেকটা বাহু হচ্ছে এই দিকে কোথাও, এই যে এদিকে কোথাও, এটা হচ্ছে সেই ভিআর, তাই না? এদের কর্ণ হচ্ছে এটা, তাহলে এই যে প্যারালাল মোটামুটি হয়েছে। এই যে দেখো এটা সামান্তরিক, এটা এই বাহু এই বাহু এই বাহু এই বাহুর প্যারালাল, এটা মোটামুটি হয়েছে। এখন দেখো এটা তো কর্ণটা মাইনাস ভিএম এর সাথে কত কোণে থাকে, 90 ডিগ্রি। কর্ণের উৎপন্ন কোণ সূত্র জানি নাকি জানি না পোলাপাইন? কর্ণের এই যে কর্ণটা মাইনাস ভিএম এর সাথে 90 ডিগ্রি কোণে আছে। তাইলে প্রথম ক্ষেত্রে আমি এখানে লিখি, প্রথম চিত্রে কর্ণটা মাইনাস ভিএম এর সাথে 90 ডিগ্রি কোণে আছে, কথা বুঝছো? তাহলে আমরা জানি কর্ণের উৎপন্ন কোণ মানে লব্ধির উৎপন্ন কোণ 1090, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল মাইনাস ভিএম এর মান কত, এ মান কিন্তু একই, এ নিচে সিঙ্গেল, বাকি রইল কে, বাকিটা সাইন আলফা, বাকিটা হচ্ছে ভিআর। তাহলে এখানে হলো ভিআর সাইন আলফাটা জানি না, প্লাস ভিআর কজ আলফাটাও জানি না, কারণ এই ভিআর এর এই দিকটা জানি না, ভিআর কত কোণে আছে, ভিআরটা এই অ্যাঙ্গেলটা কি জানো তুমি, জানো না, এটা আলফা, তো এটাও জানো না, ভিআরও জানো না। সো এখান থেকে সমাধান করি, 1090 মান 1/0, এটা হচ্ছে ভিআর সাইন আলফা, আর এখানে হবে এ প্লাস ভিআর কজ আলফা, আর গুণন করে দিলে আমরা পাবো ভিআর কজ আলফা সমান মাইনাস এ। সমীকরণ নাম্বার দিলাম আমি 1 নাম্বার চিত্র থেকে, গত ক্লাসের অঙ্ক, তাই না? গত ক্লাসের অঙ্কের মতো না, কথা কি বুঝেছো? এরা ভিআর কজ আলফার মান পাইছি মাইনাস এ, ভিআর কজ আলফার মান কত পেলাম, মাইনাস এ পেলাম। এবার দ্বিতীয় চিত্রে খেয়াল করি, দ্বিতীয় চিত্রে বলেছে যে এইটা হচ্ছে কর্ণ, এটা কার কার কর্ণ বলো, এটা মানে হলো দেখো এটা হচ্ছে ভিআরএম প্রাইম, কথা বুঝো, প্রাইম, এটা হলো ভিআর মাইনাস ভিএম প্রাইমের কর্ণ, কথা কি বুঝছো? কর্ণ মানে বুঝো তো সামান্তরিকের কর্ণ, ভিআর এবং মাইনাস ভিএম প্রাইমের। তো বলো মাইনাস ভিএম প্রাইম কই, চিত্র এটার সাথে এটা ক্ল্যাশ হয়ে যাবে, আমি এটারে একটু এখান থেকে মুছে দিই। তাহলে মাইনাস ভিএম প্রাইমটা কই, এই যে ভিএম প্রাইম এটারে উল্টায় দিই, এই যে উল্টায় দিলাম, এটা মনে করো সেই মাইনাস ভিএম প্রাইম, এটা হচ্ছে সেই মাইনাস ভিএম প্রাইম ভেক্টর। তাহলে মাইনাস ভিএম প্রাইম পাইলা, এটা হবে কর্ণ, কার কার কর্ণ, মাইনাস ভিএম প্রাইম এবং ভিআর মানে কি বৃষ্টির প্রকৃত বেগ, এই যে এটা। তাহলে এটা হলো এই যে বড় বাহুটা দেখতেছো, এটা হলো এইটা আর এটার কর্ণ, যে ভিআর এবং মাইনাস ভিএম প্রাইমের কর্ণ। তাহলে এই দুইটা বাহুর কর্ণ যদি এটা হয় কেমন আঁকবো, প্যারালাল, কর্ণটার একটু ছোট করে দিই, ব্যাখাপ্পা কর্ণ হয়ে গেছে, খাপের মধ্যে নিয়ে আসি। দেখো এই যে প্যারালাল করে আমি এই কর্ণটা পেয়ে গেলাম। এবার তোমরা বলো তো এই কর্ণটা যদি এই কোণটা 45 হয়, এই কোণটা কত, এটাও তো 45, তাহলে কর্ণটা এখন ভিএম প্রাইমের সাথে 45 কোণে আছে। তাহলে দ্বিতীয় চিত্রে কত কোণে আছে, 45, তাহলে 1045 কার সাথে, ভিএম প্রাইমের সাথে। ভিএম প্রাইমের মান কিন্তু 2a, উপরে হবে ভিআর সাইন আলফা, নিচে হবে ভিআর কজ আলফা, কারণ ভিআর এর দিক তো একই থাকবে, যেহেতু ভিআর প্রকৃত বেগ, এটার দিক তো একই থাকবে, তাই না ভাই? এই যে দেখো এই কোণটা আলফা, এই কোণটাও আলফা, একই থাকবে, ভিআর এর দিকটা একই থাকবে। এটা সমাধান করে 1045 এর মান হচ্ছে 1, আমরা পাবো 2a প্লাস ভিআর কজ আলফা, আর এখানে ভিআর সাইন আলফা। এখন বলো 1 নং সমীকরণে ভিআর কজ আলফার মান কত, মাইনাস এ। তাহলে এই যে এটার জায়গায় যদি আমি মাইনাস এ বসাই, 2a থেকে মাইনাস এ বিয়োগ দিলে যে 2a মাইনাস এ বসবে ভিআর সাইন আলফা। সুতরাং আমরা পাচ্ছি ভিআর সাইন আলফা ইজ ইকুয়াল টু এ, সমীকরণ নাম্বার 2। দুইটা সমীকরণ প্রডিউস হয়েছে, ভিআরও বের হয়ে যাবে, আলফাও বের হয়ে যাবে। অঙ্কটা পারবা নাকি না, ইয়েস অর নো? সিমিলার অঙ্কটা গত ক্লাসে করাইছি আমি, বুঝছো?
আচ্ছা, শিমুল বলেছে কেউ মেনশন করলেন, আমি তো জানতামই না, সমস্যা নেই, রেকর্ডেড করে নিবা পরবর্তীতে, সমস্যা নেই, বা তুমি এখনই রেকর্ডেড করে নিতে পারো, শুরু করতে পারো আর্কাইভ ক্লাস থেকে। আজকে ম্যাথ ক্লাস ছিল না, তাই ক্লাসটা একটু এগিয়ে দিয়েছি। এই বুঝছো, এটা গত ক্লাসে ছিল সোজা অঙ্ক, যে দেখো ফার্স্টে ভিআরএম দিয়ে ভিআরের দিকটা বের করলাম। ভিআর যেহেতু বৃষ্টির প্রকৃত বেগ, কোনো চিত্রেই এই বেগের দিকটা চেঞ্জ হবে না, তাহলে এই চিত্র ভিআর এদিকেই থাকবে। এই চিত্রে মানুষ একটা আকাম গড়াইছে, কি গড়াইছে, সে ডাবল বেগে দৌড়াইছে, তাহলে এই চিত্রে ভিএম প্রাইম হয়ে গেল, ভিএম হয়ে গেল ভিএম প্রাইম। আর এই কারণে বৃষ্টিটা তার কাছে মনে হচ্ছে এইভাবে পড়তেছে 45 কোণে, বলে দিছে এটা 45 হলে এই কোণটা 45। তাহলে এবার লব্ধির উৎপন্ন কোণ tan 45 দিয়ে আমি ভিআর সাইন আলফা সমান এ লিখলাম, আর ভিআর কজ আলফা সমান মাইনাস এ। দুইটা সমাধান করলে আমরা ভিআরও পাবো, আলফাও পাবো। তো দুইটা সমাধান করলে আমরা ভিআরটা পাবো √অফ এ স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার। সমাধান করলে তুমি এটাই পাবা, মানে √2a পাবা, √2a পাবা। আর ভাগ করলে আমরা আলফাটা পেয়ে যাব, ভাগ করলে আলফা পাবা 135 ডিগ্রি, শেষ। কজ আলফা tan আলফা সমান -1 আসবে, তাহলে এটা হবে 135 ডিগ্রি, শেষ। সো এই অঙ্কগুলো নর্মালি বোর্ড পরীক্ষা আসে না, বাট তোমরা যদি কোথাও পড়ো বা ভালো কোনো কলেজে পড়ো, সেই সকল কলেজে সেমিস্টার এক্সামে আসবে এগুলা। বোর্ড পরীক্ষা আসে কোনটা জানো, এটা এরকম প্রশ্ন আসবে বোর্ড পরীক্ষায়, যে এটা কত কোণে ছাতা ধরতে হবে। ছাতার অঙ্ক ভাই তুমি ইনিমিনি চিনিতে পারবা, এগুলো বুঝলে ছাতার অঙ্ক কোনো ব্যাপারই না। এটা বুঝলে ছাতার অঙ্ক কোনো ব্যাপারই না, ছাতার অঙ্ক কোনো ম্যাটারই না, এটা বুঝলে। ক্লিয়ার পোলাবাইন? এই পোলাবাইন ক্লিয়ার? এরপরে বান্দরের ম্যাথ করাবো। ঠিক আছে, রেডি? এটা দেখো, এই হচ্ছে অঙ্কটা, এটা গতকালকে করাইছি। আচ্ছা রেডি, দেখো কি বলছে এই প্রশ্নটা দেখো। একটি গাড়ি 40 কিলোমিটার/আওয়ার বেগে উত্তর দিকে যাচ্ছিল। ওকে, আবার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমটাকে ফেলা। এইদিকে তাকাও ভাইয়ারা, এই হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। এটা হচ্ছে উত্তর, দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। ওকে, সো একটি গাড়ি 40 কিলোমিটার/আওয়ার বেগে উত্তর দিকে যাচ্ছিল। তাহলে এই হচ্ছে একটা গাড়ি, যে গাড়িটা এই দিকে যাচ্ছে, দেখো এই দিকে যাচ্ছে। ভেলোসিটি অফ কার হচ্ছে 40, ভিসি হচ্ছে 40। হঠাৎ গতি পরিবর্তন করে উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণে এত বেগে চলা শুরু করলো। 60 ডিগ্রি কোণে কোন দিকে সেটা বলা নাই, সো যে কোনো দিকে নিয়েই হবে। হঠাৎ এই গাড়িটা তার গতি পরিবর্তন করে উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণে 42 বেগে চলা শুরু করলো। তার মানে এই দিকে চলা শুরু করছে কত কোণে? উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণে। এদিকে হইতে পারে, এদিকে হইতে পারে, যেহেতু নির্দিষ্ট করে নাই, মানে উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে যে কোনো দিকেই হইতে পারে। তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এবং হঠাৎ সেই বেগে চলা শুরু করলো। আচ্ছা, এটার নাম আমি দিলাম V1, তাহলে ব্যাপারটা সুন্দর হয়। এটার আমি নাম দিলাম V1, আর এটা হচ্ছে তার V2, V2 হচ্ছে 42। চিত্রটা বুঝছো? বলছে গাড়ির বেগের পরিবর্তন কত। বেগ মানে কি? ভেক্টর রাশি। এখন তোমরা যদি ভাবো ভাইয়া বেগের পরিবর্তন মানে 42 - 40 2, তাহলে তুমি খাবা বাস। ওকে, তো এখানে বলছে বেগের পরিবর্তন কত, কি মানে কেমনে করব বলতে পারবা? চিত্রটা আঁকা পারলেই শেষ। বেগের পরিবর্তন মানে বেগ কিন্তু মান এবং দিকে পরিমাপ করতে হয়। তাহলে বেগের পরিবর্তন মানে কি জানো? মানেও পরিবর্তন, দিকেও পরিবর্তন। তো এখানে বেগের পরিবর্তন মানে আমরা বলবো ডেল ভি। ডেল দ্বারা পরিবর্তন বোঝায়, ডেল ভি। ডেল ভি কি খালি মানে পরিবর্তন না, মান এবং দিক। তাহলে এটা ভেক্টর সাইন দিতে হবে, ডেল ভি ভেক্টর। তাহলে ফাইনালটা মানে V2 - V1, মনে থাকবে? এখন ভাই এটা মানে কিন্তু বাংলা বিয়োগ না, যে 42 থেকে 40 বিয়োগ দিলে এটা মানে কি বাংলা বিয়োগ? দেখো ফাইনাল মানে V2 - V1, এটা মানে কি বাংলা বিয়োগ? উত্তর দাও। এটা মানে ভেক্টর বিয়োগ। মানে ভেক্টর বিয়োগ কি তুমি করতে পারবা না ভাই? এটা মানে অ্যাকচুয়ালি কিছু না, বিয়োগ বলতে বোঝায় V2 ভেক্টর এবং -V1 ভেক্টরের লব্ধি,
এবং এটাই হচ্ছে আমাদের বেগের পরিবর্তনের মান এবং দিক। কারণ কি এটা পারবা নাকি করে দিতে হবে? এটা বলতে বোঝাচ্ছে V2 এবং মাইনাস V1 এর লব্ধি। এই যে V2 আছে মাইনাস V1 আছে না, এই হচ্ছে সেই মাইনাস V1, হচ্ছে মাইনাস V1 ভেক্টর, এই দুইটার লব্ধি, এই যে এই বাহুটা আর এই বাহুটার লব্ধি, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। লব্ধির মানটাই হচ্ছে বেগের পরিবর্তন আর লব্ধির দিকটাই হচ্ছে বেগের পরিবর্তনের দিক। শেষ। পারবো না ভাই? এই পারবো না। তাহলে আমাদের বেগের পরিবর্তনের মান হচ্ছে √অফ 42 স্কোয়ার 40 স্কোয়ার 2 42 40 cos 120। ক্যালকুলেট করলে বেগের মানের পরিবর্তনটা পেয়ে যাবা। এবার দিকের পরিবর্তন, এই যে লব্ধিটা যে পাবা, এই লব্ধিটা ধরে নিবা লব্ধিটা V2 এর সাথে থিটা কোণে যায়। শেষ। পারবা না কি না? অবশ্যই পারবা, অবশ্যই পারবা। মাইনাস V1 বের করে নিতে হবে। মাইনাস V1 তো ভাই V1 কে উল্টাইলেই মাইনাস V1, এটা আবার বের করার কি আছে? বুঝছি। একজন বলছে না রে ভাই, না রা ভাই, পারবা না? জান্নাতি বলছে আমার কমেন্ট পড়ে না। জান্নাতি পড়ে ফেললাম, বাট এটা পারবা না ভাই? এটা তো পারা উচিত। এই যে বেগ আমি তো করেই দিছি, আবার কিসের পারাপারি? ওকে ডান। পরেরটা, এটা একটা যুগান্তকারী অঙ্ক, যুগান্তকারী অঙ্ক, কাজ ভেজার অঙ্ক। এবং এই কাজ ভেজার অঙ্ক পারলে শুধুমাত্র পিছনে, শুধুমাত্র সামনের। আচ্ছা, এই অঙ্কটা আর এই অঙ্কটা সেম, তো আমরা এই অঙ্কটা দিয়ে শুরু করতেছি। রেডি? রেডি? কাজ ভেজাভেজির অঙ্ক, গাড়ির কাজ ভেজার অঙ্ক। বৃষ্টিতে গাড়ির কাজ ভিজবে কি ভিজবে না, এই টাইপের অঙ্ক। এবং এই অঙ্কগুলো নিয়ে পোলাপান অনেক কনফিউশনে থাকে। তোমরা এতক্ষণ পর্যন্ত আপেক্ষিক বেগ পড়ছো, কয়টার সাপেক্ষে পড়ছো বলো? কয়টা জিনিসের সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করা শিখলা বলো? মানে কয়জনের সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করা শিখেছো বলো? বলো বলো বলো। তোমরা যে এতক্ষণ আপেক্ষিক বেগ বের করা শিখলা, এটা কয়জনের সাপেক্ষে পড়ছো বলো? নুসরাত জামান মাহা বলছে আমার কমেন্ট পড়েন না, একদিনও পড়ে ফেললাম তো। আচ্ছা, এই যে তাপসী রাবেয়া বলছে ভাইয়া একটা। যারা দুইটা বলতেছো তারা কি বলো? দুইটা কখন বললাম? আমরা একটা জিনিসের সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করা শিখেছি। বি এর সাপেক্ষে এ এর শিখছি, বা এ এর সাপেক্ষে বি এর শিখেছি। একটার সাপেক্ষে শিখেছো। বাট যদি দুইজনের সাপেক্ষে হয় তখনই, মানে এতক্ষণ ছিল বৃষ্টি আর লোক, কথা বুঝো। এতক্ষণ অঙ্কগুলোর মধ্যে খালি ছিল বৃষ্টির বেগ, লোকের বেগ। এখন এক্সট্রা অ্যাড হবে বাতাস। কে অ্যাড হবে? বাতাস। তাহলে জিনিস কয়জন, কয়জন লোক, কয়টা জিনিস টোটাল? তিনটা। বৃষ্টির বেগ, বাতাসের বেগ, লোকের বেগ। এই তিনজনের মধ্যে একজনের আপেক্ষিক বেগ করতে হবে, বাকি দুইজনের সাপেক্ষে। সেটা আমরা কেমনে করব? দেখো, এই যে দেখো, সবাই দেখো, সবাই সিম্পল মেকানিক্সটা বুঝো। ধরো তুমি এদিকে দৌড় দিছো, এটা হচ্ছে তুমি, তোমার বেগ মানে ভিএম, মানুষের বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ওকে, তুমি এদিকে দৌড় দিছো। বৃষ্টি তুমি দৌড়ানোর আগে থেকেই সোজাসুজি পড়তেছিল, এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ। এটা মনে করো 5। বলো তো বৃষ্টির আপেক্ষিক বেগ তুমি বের করতে পারবা? মানুষের দৌড়ানো অবস্থা কি তুমি বৃষ্টিকে সোজাসুজি পড়তে দেখবা? দেখবা না। মানে আমি বললাম যে ধরো বৃষ্টির প্রকৃত বেগটা হচ্ছে এটা, সোজাসুজি বৃষ্টি পড়তেছে, এর মধ্যে তুমি দিলা দৌড়। দৌড়ানো অবস্থা কি বৃষ্টি সোজাসুজি পড়বে তোমার গায়ে? কখনো দেখছো? ছাতি নিয়ে সোজা ছাতি ধইরা তুমি বৃষ্টির মধ্যে দৌড়ায় দেখবা তুমি ভিজে যাবা, কারণ বৃষ্টি সোজাসুজি পড়তেছে, ঠিক আছে, বাট তুমি দৌড়াইলে তোমার সাপেক্ষে বৃষ্টি একটা আপেক্ষিক বেগ পাবে এবং সেই বরাবর পড়বে। তো আলটিমেটলি তুমি কিন্তু ভিজে যাবা। তুমি কি এখানে তোমার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করতে পারবা? পারা উচিত। যদি বলে তোমার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, তাহলে এটা বের করতে বলছে, এটা মানে হচ্ছে ভিআর মাইনাস ভিএম। এটা কি বের করতে পারবা নাকি না? উত্তর দাও। তাহলে যে মাইনাস ভিএম করে দেবো, এটার লোভ দিয়েছে, এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ। মানে তোমার কাছে মনে হবে বৃষ্টিটা এইভাবে আসতেছে আর কি। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? ভাই পারবা নাকি? বলো ভাই পারবা? যদি বলে তোমার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করে, এখানে সব দিয়ে দিছে, এই যে ওকে। আরে বেশি চলে গেল। ওকে ডান। প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে একজন লোক 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, বৃষ্টি সোজাসুজি পড়ছে,
লোকটির বৃষ্টি থেকে রেহাই পেতে হলে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে, লিখো। এটা হচ্ছে কাহিনী। এবার লেখো, বৃষ্টি থেকে রেহাই পেতে হলে, বৃষ্টি থেকে, প্রশ্নটা লিখো, রেহাই পেতে হলে, রেহাই পেতে উলম্বের সাথে, উলম্বের সাথে, এটা পরীক্ষায় আসবে, কত কোণে ছাতা ধরতে হবে। উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে, লিখছো? এই পোলাপাইন প্রশ্নটা লিখছো? প্রশ্নের উদ্দীপক কিন্তু এটা কিন্তু এইভাবে আঁকা দেওয়া থাকবে না, বললে দেখা থাকবে। একজন লোক দৌড়াইতেছে, বৃষ্টি সোজাসুজি ভাবে পড়তাছিল। লোকটি যদি বৃষ্টি থেকে রেহাই পেতে চায় উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে। তাহলে লোক কি সোজাসুজি ছাতা ধরলে হবে কাম? তোমার কি মনে হয় কোনোদিন বৃষ্টিতে ছাতা নিয়ে দৌড়াইছো? বৃষ্টির মধ্যে যদি ছাতা সোজা করে দৌড়াও, তুমি কি ভিজবা নাকি? না। ধরো বৃষ্টি পড়তেছে, তুমি বলদের মতো একটা ছাতা নিয়ে এভাবে দৌড়াচ্ছ, তুমি ভিজবা না ভাই? অবশ্যই ভিজবা। মনে করে দেখো, তোমরা যখন বৃষ্টিতে, অনেক জোরে বৃষ্টি, তুমি যদি দৌড়াও ছাতা নিয়ে, তাহলে কিন্তু তোমার ছাতাটা সোজা রাখলে হবে না, ছাতাটা এইভাবে তাড়া করে রেখে দৌড়াইতে হবে, একদম না। কারণ কি জানো? কারণ তোমার সাপেক্ষে বৃষ্টি একটা আপেক্ষিক বেগে পড়ে। তাহলে তুমি সোজাসুজি ছাতা ধরলে লাভ নাই, আপেক্ষিক বেগের দিকে ছাতাটা ধরতে হবে। সেই প্রশ্নটা পরীক্ষায় আসে যে কোথায় ছাতা ধরতে হবে, আপেক্ষিক বেগের দিক বরাবর। তাহলে ফার্স্ট অফ অল বৃষ্টির আপেক্ষিক বেগের দিক বের করবা। তাহলে তোমার বের করতে হবে এইটা, আপেক্ষিক বেগের যা কিছু দরকার এটা বের করতে হবে। ভিআরএম, ভিআরএম মানে ভিআর প্লাস মাইনাসের ভিএম, তাই না? এবার এই জিনিসটা আঁকবো আমরা চিত্রে। দেখো ভিআর আছে, মাইনাস ভিএম আছে নাই, তাহলে যে মাইনাস ভিএম বানায় নিব, এই হচ্ছে মাইনাস ভিএম ভেক্টর, মান কিন্তু সেম 10 10ই। মানে যাকে তুমি উল্টায় দিছো সে তো আর মনে মনে নাই, এটা বাদ। মানে এই দুইটার লব্ধি, এই যে সমান্তরাল এই হচ্ছে লব্ধি, আর এই লব্ধিটা হচ্ছে ভিআরএম। এবার মান বের করতে বলা না, বলছে কত কোণে ছাতা ধরতে হবে। তুমি খালি এই ভিআরএম এর দিকটা বের করবা, এই যে এই অ্যাঙ্গেলটা বের করবা। উলম্বের সাথে কত কোণ, মানে ওয়াই অক্ষ, এটা তো ওয়াই অক্ষ, বৃষ্টি যেভাবে পড়তেছে, তাহলে এই যে উলম্বের সাথে এই কোণটা, এই যে এই কোণটা কত, টেন থিটা, যার সাথে অ্যাঙ্গেল মানে ভিআর নিচে সিঙ্গেল, বাকি রইল ভিএম এর মান কত 10, মানে মান ভিএম সাইন 90, এই যে মধ্যবর্তী কোণ 90 ডিভাইডেড বাই ভিএম কজ 90, তাহলে আলটিমেটলি আসে টেন থিটা সমান, উপরে আসে মানুষের বেগ, নিচে আছে বৃষ্টির বেগ। তো এটা একটা যুগান্তকারী সূত্র যে এই থিটার কিন্তু উলম্বের সাথে অ্যাঙ্গেল, কিন্তু এটা উলম্বের সাথে কোণ। তুমি কিন্তু অনুভূমিকের সাথে বললে এই 90 মাইনাস থিটা করতে হবে। যদি বলে অনুভূমিকের সাথে কোণ, অনুভূমিকের সাথে কোণ কিন্তু এইটা, এই যে এটা, কিন্তু আমরা যেটা বের করছি এটা কিন্তু উলম্বের সাথে। তো উলম্বের সাথে কোণের এই শর্টকাট ফর্মুলাটা বইয়ে আছে, এমসিকিউতে আসে তো বারবার, এই কারণে এই শর্টকাট ফর্মুলাটা আছে, টেন থিটা সমান মানুষের বেগ বাই বৃষ্টির বেগ। এটা দিলে আমরা পেয়ে যাব উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে। কথা বুঝো, এটা সব ক্ষেত্রে সঠিক নয়, এই কারণে আমি ফিজিক্সের শর্টকাটে বিশ্বাসী না। এটা শর্টকাট, তুমি যদি মাকাল স্টুডেন্ট হইতা তাহলে তোমার আমি এমনি পড়াই দিতাম যে সবাই বলো কত কোণে ছাতা ধরতে হবে, বলতা কি টেন থিটা সমান মানুষের বেগ বাই বৃষ্টির বেগ। সো এটা এমসিকিউ এর জন্য তোমরা মুখস্থ রাখবা যে লোক যাচ্ছে, বৃষ্টি যদি সোজাসুজি পড়ে তাহলে এক্ষেত্রে কোন বরাবর ছাতা ধরবো, টেন থিটা সমান মানুষের বেগ মানে মা বেগ বাই বৃষ্টির বেগ। ওকে, এটা দিলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। তাহলে ছাতি ভাই এই অ্যাঙ্গেল বরাবর এখানে ধরতে হবে, এই যে ছাতি, তাহলে এই যে ঠিক এই অ্যাঙ্গেলেই ছাতাটা ধরলে তুমি বৃষ্টি থেকে রেহাই পাবা। পরীক্ষায় এই প্রশ্নটা আসে। এই পোলাপাইন পারো আমরা উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে? পারবো? এটা হচ্ছে বইয়ের অঙ্ক, এটা সোজা অঙ্ক, এর চেয়ে সোজা কিছুই না। মানে বৃষ্টির আপেক্ষিক বেগের দিকটা বের করবো এবং ওই দিকে ছাতা ধরবো, শেষ। বৃষ্টির আপেক্ষিক বেগের দিকটা বের করবো এবং ওই দিকে ছাতা ধরবো। এইবার মানে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে পারি, আপেক্ষিক বেগ। কিন্তু এখন যদি এখানে বাতাসও থাকে তাহলে কি হইব? তাইলে হবেটা কি বাছা ধনেরা? তাহলে তো মাইনকার চিপায় ফেসে যাবা। সেটাই তোমাদেরকে দেখাই, চলো এটা পারবো আমরা। এবার বৃষ্টি আছে, মানুষ আছে, বাতাসও আছে, তিনজন আছে। দেখাই, লিখো। এই দেখো
তুমি এদিকে দৌড়াইতেছো সুন্দর করে, তোমার বেগ 10, বৃষ্টি এদিকে পড়তেছে সুন্দর করে, বৃষ্টির বেগ হচ্ছে 5। তো তুমি খুব সুন্দর করে, আমি জানি এখানে বৃষ্টির আপেক্ষিক বেগের মানও বের করতে পারবা, দিকও বের করতে পারবা, তাই না? কিন্তু আমি এখানে কাহিনী একটা করে দিলাম। কাহিনী কি? আমি বললাম কি, এদিকে বাতাসও যাচ্ছে, ঠিক তুমি যেদিকে দৌড় দিচ্ছ সেদিকে বাতাসও আছে, এবং এই বাতাসের বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। এবার বললাম তোমার সাপেক্ষে যে VA মানে ভেলোসিটি অফ এয়ার, বাতাসের বেগ 12 মিটার পার সেকেন্ড, তুমি যেদিকে যাচ্ছ সেদিকেই বাতাস। তুমি বলো তো, এখন আমি বললাম বৃষ্টির আপেক্ষিক বেগের দিকটা কোন দিকে, তোমার সাপেক্ষে কেমনে বের করবা? ভাই দেখো, এবার এটা হচ্ছে প্রথম চিত্র। এই চিত্রটা আঁকা বুঝো এবার, খুবই 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 গুরুত্বপূর্ণ। এটা প্রথম চিত্র, মানে এটা উদ্দীপক যে তুমি যেদিকে যাচ্ছ বাতাসও সেদিকে 12 বেগে যাচ্ছে। এখন বৃষ্টির আপেক্ষিক বেগ বের করো। আচ্ছা, বৃষ্টির আপেক্ষিক বেগ কার সাপেক্ষে বের করবো? মনে রাখবা, যে ভেজে তার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে হয়। একটু লিখে নাও, বৃষ্টির আপেক্ষিক বেগ মানে বৃষ্টি ছাতার অঙ্কে যে ভিজে তার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করব। এটা অলওয়েজ নিয়ম, মানে বৃষ্টি ছাতার অঙ্কে এটা বেগ বের করব। এই কথাটা আজীবন মনে রাখবা। যে ভিজবে কে, বাতাস না মানুষ? ভিজবে হচ্ছে মানুষ। তাহলে যখন 3টা বেগ থাকবে, মানে বাতাসের বেগ থাকবে, যে ভিজবে তার সাপেক্ষে বের করবা। মানে কে ভিজবে, বাতাস না মানুষ? মানুষই ভিজবে। যদি এখানে গাড়ি চলতো তাহলে কে ভিজতো? গাড়ি ভিজতো। তাহলে যে ভিজবে তার সাপেক্ষে বেগটা বের করতে হবে, বৃষ্টির বেগ বের করতে হবে। আমি আবারও বুঝাই, এখানে জিনিস কয়টা? 3টা। বৃষ্টির রিয়েল বেগ যেটা সোজাসুজি পড়তেছে, একটা মানুষ এদিকে দৌড়াইতেছে, আবার বাতাসও মানুষের সাথে এদিকে যাচ্ছে 12 বেগে। কারণ আমি তোমাকে বললাম যে বৃষ্টির আপেক্ষিক বেগটা বের করো, তো মনে রাখবা কার সাপেক্ষে বের করবা? যে ভিজে তার সাপেক্ষে। ভিজে কে? মানুষ, মানে তুমি। তাহলে তোমার সাপেক্ষে বের করবা। এবার দেখো কেমনে কি, আমরা বলছিলাম যার সাপেক্ষে তাকে উল্টিয়ে দিব, তাই না? তাহলে এখানে দেখো এই একটা বিন্দু, এদিকে তো বৃষ্টি VR, তাহলে বাতাসের কোনো ঝামেলা নাই, বাতাসের মতোই থাকবে এইদিকে। এটা VA বাতাস মানে বাতাসের মধ্যে থাকবে, এটা 12। আর যে ভিজবে তার সাপেক্ষে, তাহলে কে ভিজে? মানুষ। তাহলে এই যে -VM, যার সাপেক্ষে তাকে উল্টায় দিতে হয়, তাই না? আমরা তো এটা জানি। এবং এটার মান হচ্ছে 10। এবার তুমি এত আপেক্ষিক বেগ চিন্তা করবা না, তুমি খালি চিন্তা করো 3টা ভেক্টর। এটা হচ্ছে 10, এটা হচ্ছে 12, এটা হচ্ছে VR মানে 5। তোমরা আমাকে বলতে পারবা বৃষ্টি কোন দিকে পড়বে? এক সেকেন্ড, হ্যালো, কি? আমি ক্লাসে। ওকে, বলো কমন সেন্স কি বল? আচ্ছা, আমরা আগে বলি যার সাপেক্ষে তাকে তো উল্টায় দিতে হয়, তাই না? উল্টিয়ে লব্ধি করতে হয়। তোমাকে আমি জাস্ট উল্টায় দিলাম, দেওয়ার পর তুমি বলো এখানে কমন সেন্স কি বলে। এটার আপেক্ষিক বেগ বের করতেছে, এটা তুমি ভুলে যাও। তুমি খালি চিন্তা করো একটা বিন্দু, এই একটা বিন্দুতে 3টা ভেক্টর, একটা হচ্ছে এদিকে 10, এদিকে 12, আর এদিকে 5। এদের লব্ধি কোনটা হবে? কেউ বলতে পারবা? বলো, এদের লব্ধি কোনটা হবে? এই লব্ধিটাই তো আমার আপেক্ষিক বেগ। বলো এটা লব্ধি কোনটা হবে? এই 3টা জিনিসের লব্ধি যদি বের করতে চাই, লব্ধিটা কোন দিকে হবে? কেউ বলতে পারবা? ভাই প্রথমত এই দুইটা দেখো, 12 আর 10 দুইটা উল্টা দিকে। এদের মধ্যে ফাটাফাটি হয়ে কে জিতবে? এদের মধ্যে ফাটাফাটি হয়ে 12 জিতবে। 12 আর 10-এর মধ্যে ফাইট হয়ে এদিকে থাকবে 2, আর এদিকে থাকবে 5। 2 আর 5-এর লব্ধি হবে এইটা। তখন আমার মনে হবে বৃষ্টিটা এইদিকে পড়তেছে, তখন এইটা হবে বৃষ্টির আপেক্ষিক বেগ। কথা কি বুঝছো? বাতাস এসে বাদ ঢুকায় দিল, বাতাস না থাকলে এটা হইতো আপেক্ষিক বেগ। বুঝছো? বাতাস থাকার কারণে আমরা আগে চিন্তা করব বাতাস আর এর মধ্যে কে জিতবে। বাতাস জিতবে, তাহলে বাতাসের 12 আর 10-এর মধ্যে ফাইট করে থাকবে 2। আর এইখানে তো এটার কোনো ফাটাফাটি নাই, এটা 5-5-এর মতোই আছে। এবার 2 আর 5-এর লব্ধি কিন্তু এইটা। কথা কি বুঝছো? এবার দেখো, আমি বললাম বাতাসের বেগ 12 না, বাতাসের বেগ 8। এবার বলো তো এখানে বৃষ্টি কেমনে পড়বে? তুমি খালি বলবো, আমি বললাম এটা হচ্ছে ডান দিক,
একটা বাম দিক। আমি বাতাসের বেগ 12 না দিয়ে দিলাম 8, মানুষের বেগ 10, আর বৃষ্টির বেগ 5। এবার বলো বৃষ্টি কোন দিকে পড়বে, ডানে না বায়ে পড়বে বলো? বৃষ্টি কোন দিকে পড়বে, ডানে না বায়ে বলো? বাতাসের বেগ এখন কত? 8, মানুষের বেগ 10, বৃষ্টির বেগ 5। এবার বলো বৃষ্টি ডানে পড়বে না বামে পড়বে? এবার বৃষ্টি কোন দিকে পড়বে দেখো। এবার আবারও বৃষ্টি পড়বে, এটা কার সাপেক্ষে মাপবা? যে ভিজে মানে মানুষ। তাহলে হচ্ছে -vm, -vm, এটার মান হচ্ছে 10, এটা হচ্ছে বাতাস, এটার মান হচ্ছে 8, আর এটা হচ্ছে 5। তাহলে ফার্স্ট অফ অল 8 আর 10-এর মধ্যে ফাটাফাটি করে অবশ্যই 10 জিতবে, মানে এদিকে বাকি থাকবে, আর এদিকে থাকবে 5। এদের লব্ধি হচ্ছে এটা, তাহলে বৃষ্টি পড়বে বামে। তো বাতাস কিভাবে ইফেক্ট ফেলে বৃষ্টির মধ্যে বুঝছো তো? কারণ তুমি যার সাপেক্ষে বের করতেছো তাকে তো উল্টায় দিচ্ছ। তাহলে উল্টানো ভেক্টরটা আর বাতাসের মধ্যে আগে বের করবা লব্ধি, এরপর যেটা অবশিষ্ট থাকবে সেটা আর বৃষ্টির মধ্যে লব্ধি বের করলেই আপেক্ষিক বেগটা পেয়ে যাবা। এটুকু কি বোঝা গেল? এটুকু কি বোঝা গেল? এবার দেখো কত সোজাভাবে আমি একটা জিনিস তোমাদেরকে বুঝাই। এই যে একটা অঙ্ক বলাবেন, এটা যে কত কঠিনভাবে। আচ্ছা, এটা বোঝার আগে আমরা একটু বলো তো, এটা হচ্ছে একটা গাড়ি, আমরা ডিস্কো গাড়ি চিন্তা করবো। ডিস্কো গাড়ি, ওকে? এটা হচ্ছে গাড়ি, গাড়ির ফ্রন্ট গ্লাস মানে ফ্রন্ট মিরর FM, এটা হচ্ছে ব্যাক মিরর BM। এখন তুমি বলো তো বৃষ্টি কেমনে পড়লে এই ফ্রন্টের মিররটা ভিজবে? আমি চাচ্ছি গাড়ির ফ্রন্ট মিররটা ভিজুক, আরে গাড়ির তো চাকাই নেই, হচ্ছে গাড়ির চাক্কা, ওকে? আমি চাচ্ছি গাড়ির সামনের যেই মিররটা, সামনের গ্লাসটা ভিজুক। তাহলে বৃষ্টি কেমনে পড়লে সামনের গ্লাস ভিজবে? অনলি সামনের গ্লাস ভিজবে। ভাই কমন সেন্স কি বলে? বৃষ্টি যদি এইভাবে পড়ে, এই যে এইভাবে দেখো, এভাবে পড়লে কিন্তু পিছনের গ্লাস ভিজবে না। দেখো বৃষ্টি যদি এভাবে পড়ে, দেখো এভাবে পড়লে এই যে পিছনের গ্লাস কিন্তু ভিজবে না, ভিজবে খালি সামনের গ্লাস। মজা না? তাহলে বৃষ্টির এইভাবে পড়তে হবে যদি শুধুমাত্র সামনের গ্লাস ভিজাইতে হয়। এবার আমি বলতে চাই বৃষ্টির পিছনের গ্লাস কখন ভিজবে? কেউ একজন বলো। আমি এখন চাচ্ছি বৃষ্টির পেছনের গ্লাস ভিজুক। তাহলে কেমনে বৃষ্টি পড়তে হবে? তাহলে চিন্তা করো, বৃষ্টি যদি এইভাবে পড়ে তাহলে ফ্রন্ট মিরর ভিজবে, এটা মাথায় রাখো। বৃষ্টি যদি এইভাবে পড়ে, এই যে এইভাবে, তাহলে কিন্তু ফ্রন্ট মিরর না ব্যাক মিরর ভিজবে, মানে পেছনের মিরর। আর বৃষ্টি যদি এভাবে সোজাসুজি পড়ে, একদম সোজাসুজি, তাহলে কিন্তু উভয় মিরর ভিজবে। এটুকু একটু মাথায় রাখো, উভয় মিরর মনে থাকে। যান বৃষ্টি যদি সোজাসুজি পড়ে তাহলে উভয় মিরর ভিজবে, বৃষ্টি যদি বাঁকায় পড়ে ফ্রন্টের মিরর ভিজবে, বৃষ্টি যদি এদিকে বাঁকায় পড়ে পেছনের মিরর ভিজবে। এটা তো বুঝি। এবার দেখো কত মজা করে অঙ্ক করি। এই যে যা শিখলাম এটা হচ্ছে বেসিক। এবার অঙ্কটা বুঝো। পূর্ব থেকে পশ্চিম, আমি ধরে, যেহেতু দুইটা দিক, এটা মনে করো পূর্ব, এটা মনে করো পশ্চিম, ওকে? প্রশ্নটা বুঝো। 70 বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে। তাহলে এই হচ্ছে বাতাস, কথা বুঝো। এটা হচ্ছে বাতাস VA, এটা হচ্ছে 70। অঙ্কটা কত দারুণ দেখো, 70, ওকে? এর আগে বৃষ্টি লম্বালম্বি 15 বেগে পড়তেছিল, তার মানে বৃষ্টির প্রকৃত বেগ দেওয়া আছে। তাহলে বৃষ্টি যেভাবে পড়তেছে, বৃষ্টি VR মানে 15, ওকে? এর আগে থেকেই পড়তেছিল, যেহেতু এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ VR। এবার প্রশ্নটা বুঝো। পূর্ব থেকে পশ্চিম মুখে একটা গাড়ি কত বেগে চললে? কি বলছে? পূর্ব থেকে পশ্চিম মুখে একটা গাড়ি, এটা মনে করো গাড়ি, এই হচ্ছে সেই গাড়ি। গাড়ির মুখটা কোন দিকে? গাড়ির মুখ হচ্ছে এইদিকে, এই যে চাকা, এই হচ্ছে গাড়ির মুখ, এটা হচ্ছে গাড়ির মুখ। কারণ বলছে পূর্ব থেকে পশ্চিম মুখী, এই যে এইদিকে গাড়িটা। তাহলে গাড়ির বেগ VC ধরলাম। বলছে গাড়ির বেগ কত হলে, গাড়ির বেগ কত হলে শুধুমাত্র পিছনের কাজটা ভিজবে। গাড়ির বেগ কত হবে? ইস্ট টু ওয়েস্ট হবে না, পূর্ব থেকে পশ্চিম, এটাই তো বলছে। পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে, মানে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে, বৃষ্টি লম্বভাবে পড়তেছে। এদিকে এটা পূর্ব, এদিকে পশ্চিম দিলে সমস্যা নাই। আর গাড়িটা বলছে কি, গাড়ি বলছে কোন দিকে, গাড়ির মুখটা কোন দিকে সেটা ইম্পর্টেন্ট, প্রশ্নে বলে দিছে পশ্চিমমুখী একটি গাড়ি, মানে এই দিকে যাচ্ছে একটা গাড়ি। কত বেগে চললে, মানে ভিসির বেগ কত হলে অনলি পিছনের কাজ ভিজবে? তোমরা বলো। তাহলে গাড়ির বেগটাকেও আমি এই পয়েন্টে অ্যাড করে দিচ্ছি একসাথে। গাড়ির বেগ VC, এই যে ব্লু কালারটা হচ্ছে গাড়ির বেগ VC।
এই ভিসির মানটা কত হলে অনলি এই যে পিছনের কাজটা ভিজবে। তো পিছনের কাজ ভিজাইতে হলে বৃষ্টি কিভাবে পড়াইতে হবে? বৃষ্টিকে পড়াইতে হবে এইভাবে, তাই না? এটা হচ্ছে অরিজিনাল চিত্র। এবার আমরা বৃষ্টিকে এভাবে পড়াবো, মানে আমরা বৃষ্টিকে এভাবে ফেলতে চাই, তাইলেই তো খালি পিছনের কাজটা ভিজবে। এবার এই 1 নম্বর চিত্র থেকে, এটা হচ্ছে 1 নং চিত্র। এখন আমি আপেক্ষিক বেগের চিত্র আঁকবো। কে ভিজবে? গাড়ি। তাহলে কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে। দেখো এটা তো বাতাস বাতাসের মতো রইল VA, এটা বৃষ্টি বৃষ্টির মতো রইল VR। কার সাপেক্ষে ভাই? গাড়ির সাপেক্ষে। গাড়ি মানে কে? ভিসি। তাহলে এই যে ভিসিকে উল্টায় দিব, তাহলে এটা হবে মাইনাস ভিসি ভেক্টর। ওকে, যার সাপেক্ষে তাকে উল্টায় দিতে হয়, এটা আমরা জানি। এবার বলো বৃষ্টিকে আমার যদি আমার পেছনের মিরর, প্রথম শর্ত হচ্ছে পেছনের মিররটা ভিজাইতে হবে, এই মিররটা ভিজাইতে হবে। তাহলে বৃষ্টি আমার এইভাবে পড়াইতে হবে, এইভাবে। তাহলে এই চিত্র থেকে যদি বৃষ্টি আমার এইভাবে পড়তে হয়, বলো তো এই VA আর মাইনাস ভিসি এই দুইটা মানের মধ্যে কাকে উইন হইতে হবে? আমি শিওর যে বৃষ্টিকে আমার এইদিকে পড়াইতে হবে। তো বৃষ্টির বেগে আমি হাত দিব না। তুমি বলো VA আর ভিসির মধ্যে কাকে উইন করতে হবে? মানে বৃষ্টিকে যদি আমার এভাবে পড়াইতে হয় ভিসি এর সাপেক্ষে, তাহলে VA আর ভিসি এটার মান হচ্ছে 70। তাহলে এইটার মান কত হইতে হবে? কেউ বলতে পারবা? ভিসির মানটা কত হইতে হবে? সবাই বলতেছে VA কে উইন করে দেবে, রাইট। তাহলে ভিসির মান কত হইতে হবে? লেস দেন 70। লেস দেন 70 যে কোনো নাম্বার, কথা কি বুঝছো? তাহলে আমরা VA কে উইন করাবো, তাহলে ভিসির মান অবশ্যই লেস দেন 70, কথা কি বুঝছো? ভিসির মান 70 এর চেয়ে বড় হইলে অবশ্যই বৃষ্টি এদিকে পড়বে, তাই না? তো ভিসির মানটা, এটার মানটা লেস দেন 70 হইতে হবে। তাহলে প্রথম উত্তর আমরা পেয়ে গেছি। এটার উত্তর হচ্ছে ভিসি মানে ভেলোসিটি অফ কার, এটার মান লেস দেন 70 কিলোমিটার পার আওয়ার। এই বেগে যদি চলে, লেস দেন 70 যে কোনো হইতে পারে, 69, 78, 40, 30 যে কোনো হইতে পারে। এই বেগে যদি চলে গাড়িটা, মানে বাতাসের বেগের চেয়ে কম বেগে যদি চলে, তাহলে গাড়ির পেছনের কাজটা ভিজবে। অঙ্ক শেষ। মানে অঙ্ক করার জন্য ফার্স্টে রিয়েল সিনারিটা আঁকলা, আঁকার পর কার সাপেক্ষে যে ভিজে, কে ভিজে? গাড়ি। তো গাড়ির সাপেক্ষে গাড়ির বেগটাকে উল্টিয়ে দিব। এবার আমরা জানি পেছনের কাজ ভিজাইতে হলে বৃষ্টিকে পড়তে হবে এইভাবে। তো বৃষ্টি যদি এভাবে পড়তে চায়, তাহলে VA আর ভিসি এটা 70, তাহলে এটা অবশ্যই 70 এর চেয়ে কম হইতে হবে। এই দুজনের মধ্যে VA কে উইন করালে VA আর VR এর লব্ধি হবে এইটা, ফলে গাড়ির পেছনের কাজ ভিজবে। তাহলে অবশ্যই ভিসির মানটা লেস দেন 70 হইতে হবে। তাহলে লেস দেন 70 যে কোনো নাম্বার, এটা চুয়েটে আসছিল, পারবো না আমরা? এবার বলো পরের প্রশ্ন, শুধুমাত্র সামনের কাজ ভিজবে। আমরা আগে রিয়েল সিনারি আঁকি। দেখো জিনিসগুলো মজা আছে, বুঝতে পারলে মজা আছে। রিয়েল সিনারি, এটা হচ্ছে রিয়েল। পরে আমরা আপেক্ষিক সিনারি আঁকবো। রিয়েল সিনারি হচ্ছে বৃষ্টি এদিকে VR, এদিকে হচ্ছে বাতাস VA, এটার মান 70 বলা আছে। এবার গাড়িও কি এদিকে, গাড়িটার অন্য কালার দিয়ে আঁকি। এ হচ্ছে গাড়ি, গাড়িও এদিকে। এখন বলো আমরা চাচ্ছি গাড়ির সামনের কাজটা ভিজুক, তখন তোমার একটু ইমাজিন করতে হবে এই চিত্রটা, যে সামনের কাজ ভিজাইতে হলে এমনে পড়তে হবে বৃষ্টিকে, মানে এই দিকে পড়তে হবে বৃষ্টিকে, তাই না? এখন কও বৃষ্টিরে যদি এইদিকে ফালাইতে হয়, আচ্ছা এর পরের চিত্রটা আঁকবো সাপেক্ষে চিত্র, মানে আপেক্ষিকতার চিত্র। সাপেক্ষে কার সাপেক্ষে? বাতাস বাতাসের মতো থাকবে, সমস্যা নাই। বৃষ্টিও বৃষ্টির মতো থাকবে, এটাও সমস্যা নাই। কিন্তু যার সাপেক্ষে তাকে উল্টায় দিতে হবে। তাহলে এটা মাইনাস ভিসি ভেক্টর। সবার মাথায় ভেক্টর দিয়ে দাও। এবার বলো আমি যদি চাই সামনের কাজ ভিজাইতে, কাকে উইন করাবো বলো? এটার উত্তর তোমরা নিজেরাই পারবা। আমি চাচ্ছি গাড়িটা রাখো, গাড়িটা আঁকলে খুব সোজা মনে হবে। যে গাড়ির দুইটা চাকা, এটা হচ্ছে গাড়ি, এটা ফ্রন্ট মিরর, এটা রেয়ার মিরর। আমরা যাচ্ছি সামনের কাজ ভিজুক, তাহলে বৃষ্টিকে পড়াইতে হবে যে সবুজটা, ফাইনালি এদিকে পড়াইতে হবে। তো বৃষ্টিকে যদি এভাবে পড়াইতে হয়, VR এ আমরা হাত দিব না। তো তাহলে বললো VA আর ভিসির মধ্যে কাকে উইন করাবো? মাইনাস ভিসি ভেক্টর মানে ভিসি হচ্ছে তার মান, তাহলে অবশ্যই ভিসি ইজ গ্রেটার দেন VA। তাহলে VA কত? VA হচ্ছে 70, তাহলে এটার মান অবশ্যই 70 এর চেয়ে বেশি হইতে হবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে যে আমরা যদি গাড়িটাকে 70 স্পিডের চেয়ে বেশি বেগে চালাই, তাহলে সামনের কাজটা ভিজবে। বুঝছো? বাতাস ওদিকে, আমি যদি বাতাসের চেয়েও বেশি বেগে চালাই, তাহলেই সামনের কাজটা ভিজবে। ফিল করো, দেখবা বুঝতে পারবা যে বাতাস যেদিকে যায়, তুমি যদি বাতাস তো বৃষ্টিকে ঠেলা মারে একটা, তুমি যদি বাতাসের চেয়েও বেশি বেগে যাও, তখন কিন্তু বৃষ্টি তোমার মুখোমুখি হবে।
কথা কি বুঝেছো? এই পারবো? মজা না জিনিসটা? এখন কি মজা আসতেছে? মজা আয়েগা? মজা মজা আয়ে হে? মজা লাগছে? এবার পরের প্রশ্ন, শুধুমাত্র সামনের কাজ, পিছনের কাজ তো গেল। এবার পরের প্রশ্ন হচ্ছে উভয় কাজ। এই তো বলাবেন, এটা তোমরা বলবা, মানে কত বেগে চললে উভয় কাজ ভিজবে? উভয় কাজ ভিজবে, এটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন। কত বেগে চললে উভয় কাজ? এই যে গাড়ি, দেখো আমাদের হচ্ছে গাড়ি, আচ্ছা গাড়ি, আমি যাচ্ছি গাড়ির দুইটা কাজই ভিজুক। দেখো তো ভাই, বৃষ্টি পড়তেছে এইভাবে ভিআর, এদিকে যাবে গাড়ি এবং এদিকে আবার বাতাস, এদিকে আবার বাতাস, ভিএ। এটা রিয়েল সিনারি, যার সাপেক্ষে তাকে উল্টায় দিব, ভিসি কে উল্টায় দিব। তাহলে বলো কত বেগে চললে গাড়ির দুইটা কাজই ভিজবে? কি মনে হয়? গাণিতিকভাবে প্রমাণ বলতে চিত্র এঁকে প্রমাণ করবা, এটাই, আর কিছু না। চিত্র এঁকে দিবা, আমার মতো চিত্র আঁকবা, বলো। এই তো বলা বুঝে গেছে। এই যে দেখো 2 নাম্বার চিত্র, মানে এখান থেকে অঙ্ক শুরু। তুমি যেভাবে প্রমাণ করবা গাণিতিকভাবে, তুমি এটা লিখবা, এটা হচ্ছে ভিএ, যার সাপেক্ষে তাকে উল্টায় দিব, এটা হচ্ছে মাইনাস ভিসি ভেক্টর, ভিএ ভেক্টর, এবং এটা হচ্ছে ভিআর ভেক্টর। তুমি বলবা বৃষ্টি যদি সোজাসুজি পড়ে তাহলেই উভয় কাজ ভিজবে। ফার্স্ট অফ অল এটা বলবা, বৃষ্টি সোজাসুজি পড়লে উভয় কাজ ভিজবে। বৃষ্টি সোজাসুজি পড়তে হলে ভিএ এর মান এবং ভিসি এর মান সমান হইতে হবে। তো এরা দুজন যদি সমান হয়, মানে এটার মান কত? 70। তাই এটার মান যদি 70 হয়, একে অপরকে ডিসমিস করে দিবে, বৃষ্টির আর কেউ এফেক্ট করবে না, বৃষ্টি সোজাসুজি পড়বে। বুঝছো? বৃষ্টির আর কেউ এফেক্ট করবে না। ওরা মারামারি করলে ভ্যানিশ হয়ে গেল। বৃষ্টির কেউ এফেক্ট করতেছে না, বৃষ্টি সোজাসুজি পড়তেছে, বৃষ্টি সোজাসুজি পড়ে আমাদের সামনে উভয় কাজ ভিজা দিবে। এই সোজা না জিনিসটা, মজা না জিনিসটা? কিন্তু মজা। তাহলে তোমাদের কাজ হচ্ছে এটা করা। এটা তোমাদের এইচডব্লিউ, কাজ ভেজার অঙ্ক। এটা তোমাদের এইচডব্লিউ থাকলে একই অঙ্ক। ওকে, এইচডব্লিউ থাকলে এটা তোমরা করবা। সুন্দর অঙ্ক, আর্কাইভেও আমি করাইছি সুন্দরভাবে, এটা দেখলেই পারবা। মজা আছে, এগুলো পরীক্ষায় আসে, মানে অ্যাডমিশনে আসে। বৃষ্টি ছাতা সবগুলো কেস ডান। এবার এটা তোমরা করবা। একটি বান্দর 5 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব খুঁটিতে উঠতেছিল। এই দেখো একটা খুঁটি, এদিকে বান্দরটা উঠতেছে, ভিএম মান কি? একটি কুকুর এত বেগে খুঁটির দিকে দৌড়ে আসতে থাকলো, মানে একটা কুকুর এদিকে আসতেছে, ভিডি ডগ। বানরটি কি বেগে কুকুরটি হতে দূরে সরে যাচ্ছে? তাহলে বানরের আপেক্ষিক বেগ বের করতে বলছে। আপেক্ষিক বেগ কার? বানরের। কার সাপেক্ষে? কুকুরের সাপেক্ষে। এটা তাহলে এটা লিখে ফেলবা, ভিএম মাইনাস ভিডি, এটা বের করতে হবে। বুঝছো? পারবা নাকি না? বানরটি কি বেগে কুকুর হতে দূরে সরে যাচ্ছে, তাহলে বানরের আপেক্ষিক বেগ কার সাথে? কার সাপেক্ষে? কুকুরের সাপেক্ষে। পারবা নাকি না? নাকি করে দিম? দুইটা ভেক্টরকে এক পয়েন্টে নিয়ে করে ফেলবা। কি বেগে দূরে সরে যাচ্ছে, পারবা না? কুকুরের সাপেক্ষে বানরের বেগ। হ্যাঁ, এভাবে অ্যান্সার লিখলে হবে। তাপস যেভাবে আমি করাইছি এভাবেই করবো, আর কোনোভাবে না। এই পারবা? এটা পারবা নাকি না? উত্তর দাও। সাদিকা, আচ্ছা একজন বলছে করে দেন। বুলবুল, কেন ভাই করে দেব? ভাই এটা হচ্ছে মাংকি, এই যে করে দিচ্ছি, দেখ এটা হচ্ছে ডগ। দুইটাকে আমরা অবশ্যই একটা বিন্দুতে নিয়ে এসে অঙ্ক করব। কার সাপেক্ষে? ডগের সাপেক্ষে। এই যে ডগকে উল্টায় দাও, মাইনাস ভিডি, এটা লোভ দিয়ে, এই যে এটা কেমনে? রুট ওভার এটা স্কোয়ার, এটা স্কোয়ার, অঙ্ক শেষ। রুট ওভার 5 স্কোয়ার, 5√3 স্কোয়ার, অঙ্ক শেষ। মান এবং দিক হচ্ছে থিটা, শেষ। এটা যদি করাই দিত তাহলে তো সমস্যা। সিমিলার এই অঙ্কটা তোমরা করবা এইচডব্লিউ, এটা এইচডব্লিউ থাকবে এবং এটাও এইচডব্লিউ থাকবে, এটা তোমরা চেষ্টা করবা। এবং আজকে লাস্ট অঙ্ক যেটা, এটা রাজশাহী বোর্ড 2019-এ আসা প্রশ্ন এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট পারে নাই। এবং এটা হচ্ছে রাজশাহী বোর্ডের আপেক্ষিক বেগ থেকে আসা জোস একটা অঙ্ক, যা এর আগে 2019-এর আগে কোনো বোর্ডে আসেনি। তো চলো দেখি এই প্রশ্নটা পারি কিনা। এটা কিন্তু অ্যাডভান্স একটা অঙ্ক, খুবই দারুণ, ভালো লাগছে অঙ্কটা। দেখো এই অঙ্কটা তোমরাও পারবা, মনোযোগ দাও। এটা বুঝতে পারলে বুঝবো যে হ্যাঁ সব ডান। রেডি? আচ্ছা রেডি? সপলামেন মনোযোগ দাও, খুব দারুণ একটা অঙ্ক এটা। কপি করছি? হ্যাঁ কপি করেছি।
প্রশ্নটা বুঝো, 30 ডিগ্রি কোণে আনত পাহাড়ের ঢাল বেয়ে 72 কিলোমিটার পার আওয়ার বেগে একটি বাস উপরে ওঠা শুরু করলো। তাহলে এই দেখো খুবই দারুণ অঙ্ক কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে একটা পাহাড়, এই পাহাড়ের ঢাল হচ্ছে 30 ডিগ্রি, তো ঢাল মানে এই কোণটা বুঝাইছে, হ্যাঁ এই কোণটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। এই পাহাড় বেয়ে এই বেগে একটা বাস উপরে উঠতেছে, এই হচ্ছে একটা বাস, এই হচ্ছে একটা বাস, এই বাসটা এই দিকে 72 কিলোমিটার পার আওয়ার, মানে ভিবি হচ্ছে 72, এই বেগে ঢাল বেয়ে উপরে উঠতেছে। ওকে, শুরু করলো। এমন সময় বৃষ্টি 6 বেগে খাড়া নিচের দিকে পড়তে শুরু করলো। তাহলে এমন সময় বৃষ্টি যেভাবে পড়া শুরু করলো, বৃষ্টির প্রকৃত বেগ দিছে 6। আচ্ছা 72কে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, 72কে মিটার পার সেকেন্ডে নিলে 20 মিটার পার সেকেন্ড হবে। ওকে, মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম, যেহেতু বৃষ্টিটাও মিটার পার সেকেন্ডে আছে। এতটুকু বুঝছো? এমন সময় বৃষ্টি খাড়া নিচের দিকে, মানে বৃষ্টি সোজাসুজি পড়া শুরু করলো এইভাবে। কিছু সময় পর অনুভূমিকভাবে বায়ু প্রবাহ শুরু হলো, মানে কিছু সময় পর আফটার সাম টাইম ঠিক এই বরাবর বাতাস বওয়া শুরু করলো, ভিএ। ওকে, ওইটা পরের কাহিনী। 3টা জিনিস পাচ্ছি, বাসের বেগ, বৃষ্টির বেগ, বাতাসের বেগ। প্রথম প্রশ্ন, শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে? প্রথম প্রশ্ন কি, শুরুতে মানে বাতাস বওয়ার আগে, বাতাস বওয়ার আগে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে? এটা কি বৃষ্টির প্রকৃত না আপেক্ষিক চাইছে, বলতে পারবা কেউ? বলো তো দেখি, কেউ বলতে পারবা? শুরুতে বাস চালক কত অ্যাঙ্গেলে বৃষ্টি পড়তে দেখবে, এটা কি বৃষ্টির প্রকৃত নাকি আপেক্ষিক, কেউ বলতে পারবা? কত কোণে বৃষ্টি পড়তে দেখবে বাস চালক? ভাইয়া এটা কেমনে বুঝবো? যে মানে যার সাপেক্ষে বের করতে বলছে সে যদি গতিশীল থাকে তাহলে অবশ্যই এটা আপেক্ষিক। ইয়েস, এই যে সাদিকা বলছে আপেক্ষিক, তাহলে বাস চালক যেহেতু দেখতেছে তাহলে আপেক্ষিক, তাহলে রেডি। তার মানে আমরা মূলত বের করব, আমরা মূলত এই যে 1 নম্বর কোয়েশ্চেন থেকে বের করব এইটা ভিআরবি। এটা কি তোমরা কনফার্ম যে আমরা এইটা বের করতে চাচ্ছি, বাসের সাপেক্ষে রেইনের আপেক্ষিক বেগ? এটা তোমরা কনফার্ম হলে ইয়েস লিখো, মানে আমরা যে এটা বের করব এটা কনফার্ম হলে ইয়েস লিখো, তাইলে বুঝবো হ্যাঁ সবাই বুঝেছো। মানে আমরা যেটা বের করতে চাচ্ছি সেটা যে এই জিনিসটাই, বাসের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, এর মানও বের করব, দিকও বের করব, আর ওই দিকটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছি আমরা যে ভিআরবিটা বের করতে চাচ্ছি এটা শিওর। তাহলে ভিআরবি সমান লেখা যায় ভিআর প্লাস মাইনাস ভিবি। এবার আমরা এটা চিত্র আঁকবো, এটুকু চিত্র আঁকতে পারলে আমার অঙ্ক শেষ, এটুকু চিত্র আঁকতে পারলে আমাদের অঙ্ক শেষ। এবার চিত্র আঁকার ক্ষেত্রে এই যে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দুইটা ভেক্টরকে একটা বিন্দুতে নিয়ে আসব। ভাই এটা কানার ভাই অন্ধ, হাইকোর্টের সামনে যে ভিক্ষা করে ও পারবে। এটা হচ্ছে আমাদের ভিবি, এটা হচ্ছে আমাদের ভিবি, এই যে ভিবি, আর এই যে দুইটাকে এই যে এটাকে আমরা এই পয়েন্টে নিয়ে আসব, এই পয়েন্টে এই যে এখানে নিয়ে আসবো, এটা হচ্ছে আমাদের ভিআর, এই যে এটা হচ্ছে আমাদের ভিআর। কথা কি বোঝা গেছে? দুইটাকে আমরা এক বিন্দুতে নিয়ে আসলাম। আমরা কিন্তু এই দুইটা অ্যাঙ্গেল জানি, আমরা অ্যাঙ্গেলটা জানি না, এখানে যদি ডট ডট দিই, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, মোট অ্যাঙ্গেল কিন্তু 120, এটা বোঝাই যাচ্ছে। এই যে ডট ডট দিলে এই যে অনুভূমিকের সাথে এই অ্যাঙ্গেলটা 30, এটা 90, তাহলে পুরো অ্যাঙ্গেলটা কিন্তু 120। কথা কি বোঝা গেল? এটা ভিবি এবং ভিআর। এবার আমরা এই জিনিসটা খুঁজবো চিত্রে, ভিআর আছে, হ্যাঁ উপস্থিত ভিআর আছে। এবার মাইনাস ভিবি কি আছে? এ ভাই মাইনাস ভিবি আছে? নাই, তাহলে মাইনাস ভিবি আমি বানায় নিব। এই যে ভিবিটাকে উল্টিয়ে দিলেই মাইনাস ভিবি পাওয়া যাবে, ভিবিটাকে জাস্ট ধরে সিম্পলি উল্টিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের মাইনাস ভিবি ভেক্টর। যার সাপেক্ষে তাকে উল্টায় দিছো না, তাহলে মনে মনে এটা বাদ। এবার এই দুজনের লব্ধি বের করবা, এই যে এইটা আর এইটার লব্ধি, এই বাহু আর এই বাহুর লব্ধি। আর এই দুই বাহু দ্বারা লব্ধি কেমনে বের করে? লব্ধি মানে কি? কর্ণ। এই যে প্যারালাল প্যারালাল, এবার কর্ণ কোনটা? এই যে আমার কর্ণ, এবং এই কর্ণটাই কিন্তু আমার বাস চালক যে বৃষ্টিটা পড়তে দেখবে সেটা। মানে এই বৃষ্টির আপেক্ষিক বেগের মানটা হিসাব করে ফেলি চলো। তাহলে ভিআরবি মানটা বের করতে বলে নাই, তাও আমরা বের করে রাখতেছি, রুট ওভার অফ ভিআর স্কোয়ার। ভিআর কত? 6, বাস চালকের বেগ কত? 20 স্কোয়ার, 2 ভিআর ইন্টু ভিবি কস কত ডিগ্রি বলো? কস আলফা কত ডিগ্রি? কেউ একজন বলো।
এখানে আলফা কত ডিগ্রি, ভিআর এবং মাইনাস ভিভির মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো? এইখানে আলফা কত ডিগ্রি বাচ্চারা? আন্ডা বাচ্চা, আন্ডা থেকে বের হয়ে বলো আলফা কত ডিগ্রি। না বলতে পারে গাড়ায় পাগল বানায় ফেলবো। ওহ তানজিম, তুমি আমাকে হতাশ করলা। আসাদুল ইসলাম, থ্যাংক ইউ, টেক লাভ। তানজিম তুমি হতাশ করলা। আলফা হচ্ছে ভিআর এবং মাইনাস ভিভির মধ্যবর্তী অ্যাঙ্গেল। এটা কিভাবে 120 হয়? বুলবুল হতাশ করতেছো কেন? এই কোণটা, এই ছাগলগুলা, এই কোণটা কিভাবে 120 হয়? এই কোণটা কি দেখা কোন দিক দিয়ে 120 মনে হইতেছে? এই কোণটা সামান্তরিক, যেটা সেই সামান্তরিক অ্যাঙ্গেল। এতদিন ধরে এই শিখাইছি আমি, মানে লব্ধি বের করার জন্য আলফা তোমরা চিনো না, এটা হইল কিছু। এই পুরো কোণ কত বলো? 180। তাহলে এই যে 30 আর 90, এটা 120 হলে এটা 60। মানে এটা খুব প্যাথেটিক, এটা খুবই প্যাথেটিক, এটা আসলে কষ্টদায়ক। 60 ডিগ্রি আলফা, বসে অঙ্ক শেষ। মানে সারা জীবন লব্ধি পড়া যদি এখন এই অবস্থা হয়, 6 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 20 cos 60 মানে হচ্ছে হাফ, 6 ইন্টু 20 মানে 120। 23.57 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগের মান, বাট আমার মান চাই না, আমি মানটা এক্সট্রা হুদাই বের করছি, ইচ্ছা হয়েছে তাই। বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে? কোণ অলওয়েজ উলম্বের সাথেই বের করবা, যদি উল্লেখ করা না থাকে। তাহলে উলম্বের সাথে কোণ কোনটা? উলম্বের সাথে কোণ হচ্ছে এটা, এই যে এটা। আবার কেউ কেউ না ভাইয়া উলম্বের সাথে কোণ এটা কেন? উলম্ব মানে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ কি এটা না? এই ওয়াই অক্ষের সাথে কোণ থিটা, এটা বের করো। তাহলে মানে ভিআর এর সাথে কোণ টেন থিটা, যার সাথে অ্যাঙ্গেল মানে ভিআর। ভিআর কে? ভিআর মানে 6 নিচে সিঙ্গেল, বাকি রইল ভিবি। ভিবি মানে 20 সাইন আলফা, আলফা মানে 60 ডিগ্রি প্লাস ভিবি কজ আলফা, কজ 60। ক্যালকুলেট করলে আমরা থিটার মানটা পেয়ে যাব। 10 ইনভার্স 20 সাইন 60 6 প্লাস 20 কস 60, 47.26। উলম্বের সাথে কোণ লিখে দিও, উলম্বের সাথে এত কোণে বৃষ্টি পড়তে দেখবে, উলম্বের সাথে এই কোণে বৃষ্টি পড়তে দেখবে। ভাই প্রথম অঙ্কটা খুবই সোজা, বাসের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। তো বৃষ্টি পড়তেছে এইভাবে, বাস যাচ্ছে এইভাবে, এই যে বাস এইটার সাথে 30 ডিগ্রি কোণে যাচ্ছে। তাহলে এটার সাপেক্ষে এটার আপেক্ষিক বেগ যদি না বের করতে পারো, তাহলে এতদিন ধরে যা পড়াইছি সবই বৃথা। যে এটারে উল্টায় দিমু, তারপর সামান্তরিক আঁকবো, এই যে সামান্তরিক আঁকলাম এই কর্ণ, এই পেয়ে গেলাম উলম্বের সাথে কোণ 47.26 ডিগ্রি। কি বুঝছি আমরা? ওকে, এই হচ্ছে উলম্বের সাথে কোণ, ডান। এটা কোণ বের করলেই তো আমি মান আগে বের করে রাখছি, কারণ 4 নম্বরে আমার লাগবে প্রশ্নটা। দেখো 4 নম্বর প্রশ্নটা যুগান্তকারী প্রশ্ন এবং যুগান্তকারী উত্তর দেওয়া যায় এটার। বায়ু প্রবাহের জন্য দরুন মানের জন্য বাস চালক খাড়া নিচে বৃষ্টি পড়তে দেখলে বায়ু প্রবাহের মান এবং দিক। আমরা যে চিত্রটা অঙ্কন করি, দেখো প্রথমত এই যে চিত্র অনুযায়ী বাস কোন দিকে যাচ্ছে? বাস যাচ্ছে এই দিকে, কিন্তু বাস চালক বৃষ্টি পড়তে দেখতেছে কোন দিকে সেটা আমরা অলরেডি বের করছি। এটা যদি উলম্ব হয়, উলম্ব মানে ওয়াই অক্ষ, বাস চালক উলম্বের সাথে 47 কোণে বৃষ্টি পড়তে দেখেছে। তাহলে বাস চালক বৃষ্টি পড়তে দেখছে এই দিকে, উলম্বের সাথে 47 কোণে, এটা ভিআরবি। এই কোণটা কত? এই কোণটা অলরেডি বের করছো, 47.26, গ নাম্বার থেকে বের করছো। বাস চালক এই কোণে বৃষ্টি পড়তে দেখছে। এতটুকু কাহিনী ছিল, সুন্দর কাহিনী ছিল, বাট এই কাহিনীর মধ্যে ব্যাঘাত ঘটাইছে কে? বায়ু। এবার বলছে কি বাস চালক খারাপ বায়ু প্রবাহের জন্য, মানে হঠাৎ বাতাস সৃষ্টি হলো। এখন বায়ু প্রবাহ হওয়ার কারণে বাস চালক বৃষ্টিকার এইভাবে দেখতেছে না, বাস চালক দেখতেছে বৃষ্টি সোজা হয়ে গেছে, মানে এইভাবে হয়ে গেছে। বৃষ্টিটা এইভাবে হওয়া ছিল, গ নাম্বার পর্যন্ত এইভাবে ছিল, বাট বাতাস যাওয়ার কারণে বাস চালক দেখতেছে বৃষ্টি এভাবে পড়তেছে। তাহলে বলছে বায়ু প্রবাহের মান এবং দিক বের করো। এটা কমন সেন্স দিয়ে করা যায় অঙ্কটা। দেখাই, বলো। সিনারি এরকম ছিল, বাতাস আসার কারণে এই তেরা বৃষ্টি সোজা হয়ে গেছে। তাহলে বাতাস কোন দিক দিয়ে আইছে? এটা মনে করো বাম, এটা মনে করো ডান।
দেখো বুঝো, সিনারি এরকম ছিল, মানে বৃষ্টি এভাবে পড়তেছিল, বাতাস আসার কারণে তেরা বৃষ্টি সোজা হয়ে গেছে। তাহলে বাতাস কোন দিক দিয়ে আইছে, বাম থেকে ডানে না ডান থেকে বামে? কেউ একজন বলো দেখি। আমি যদি কাউকে এভাবে ধাক্কা মারি তাইলে তো সেটা ওদিকে যাবে, তাই না? তাহলে বাতাস, বৃষ্টিটা ছিল তেরা, বাতাস আসার কারণে বৃষ্টি হয়ে গেছে সোজা। তাহলে বাতাস কোন দিক দিয়ে কোন দিকে গেছে, বাম থেকে ডান নাকি ডান থেকে বাম? বলো। দেখো ভাই, তুমি যদি চিন্তা করো ভাই বাতাস এদিকে আইছে, তাহলে বৃষ্টিটা তো সে এরকম বানায় দিবে। এই যে বৃষ্টি, এই যে বাতাসের ধাক্কায় বৃষ্টি তখন এরকম হয়ে যাবে, কিন্তু বলছে বৃষ্টি খাড়া নিচে পড়বে। তাহলে অবশ্যই বুঝতে পারতেছো বাতাস, তাহলে এটা একদম কানার ভাই অন্ধ বুঝে সে বাতাস এইভাবে আসতেছে। এই যে এটা হচ্ছে বাতাস, বাতাসটা বাম থেকে ডানে যাচ্ছে, যেই কারণে বাতাসের ধাক্কায় বৃষ্টিটা এভাবে ছিল তো সোজা হয়ে গেছে। এ মনে করো মাঝে মাঝে ধরো আমরা যদি পানি ভাবে নিক্ষেপ করি, পানি মাঝে মাঝে আমাদেরকে ছিটে আসবে, কেন? বাতাসের কারণে। তো মনে করো বৃষ্টি এভাবে পড়তেছে, বৃষ্টিটাকে সোজা বানাবো, তাহলে ধাক্কাটা আমার এদিক থেকে দিতে হবে, তাহলে বাতাসটা আসতেছে এদিক থেকে। এবার অঙ্কটা কি, বাতাসের দিক আমি বুঝে গেছি, তাহলে বাতাসের দিক হচ্ছে এইদিকে, এটা ক্লিয়ার। আমরা বলে দিব বাতাসের দিক হচ্ছে, দিক বলে দিব, এটা চিত্র একে দিক বলে দিব এ থেকে বি এর দিকে, বাতাসের দিক ডান, দিক শেষ। বাতাসের মান, মানে বাতাসের বেগের মান বের করতে বলছে। এই দেখো এখন মান কেমনে বের করে, এদিকে তাকাও, রেডি? দেখো কত সোজা জিনিসটা। ভাইয়া তুমি এই যে ভি আর বি, এটাকে কি উপাংশে ভাগ করতে পারো নাকি পারো না? বলো। ভি আর বি কে তুমি কি লম্ব উপাংশে ভাগ করতে পারো নাকি না? ভি আর বিটা এই দিকের সাথে কত গুণ উৎপন্ন করছে? 47.26। তার মানে ভি আর বির এই দিকে উপাংশ কত? এই বরাবর উপাংশ হচ্ছে যেদিকে থিটা সেদিকে কস। আচ্ছা, ভি আর বি কস 47.26, আর তার লম্ব দিক মানে এই দিকে উপাংশ হচ্ছে ভি আর বি সাইন 47.26। উপাংশে ভাগ করলাম, উপাংশে ভাগ করলে মেন জিনিসটা আর থাকে না, তো এটা কিন্তু আর নাই। এখন তুমি বুঝো আগে জিনিসটা উপাংশ মানে কি, আসলে উপাংশ মানে কি? উপাংশ মানে বোঝাচ্ছে এই বেগের এই অংশটা দিয়ে বৃষ্টি নিচে নামে, আর এই অংশটা দিয়ে বৃষ্টি এদিকে যায়, তো দুইটার লব্ধি হচ্ছে এটা। মানে কেন এই বৃষ্টিটা এদিকে একটু শুয়ে আছে, মানে এদিকে অ্যাঙ্গেল করে আছে, কারণ এই অংশটা এদিকে ক্রিয়াশীল, আর এই বেগের এই অংশটা নিচের দিকে ক্রিয়াশীল, দুইটার ক্রিয়ায় বৃষ্টি মাঝামাঝি পড়তেছে। এবার এই বৃষ্টিটাকে আমি এবার সোজা বানায় দিছি। এবার তুমিই বলো, দেখো তোমরাই উত্তর দিতে পারবা যে দেখো বৃষ্টিটা খালি সোজা পড়বে, আমার শর্ত অনুযায়ী বৃষ্টিটা সোজা পড়বে, তাহলে কি এই অংশটা কি থাকতে পারবে? এই অংশটা থাকলে তো ভাইয়া বৃষ্টি তেরা হবে, বৃষ্টিটা এদিকে ঝুঁকবে। আমি যদি চাই বৃষ্টিটা খালি সোজাই পড়ুক, আমি চাচ্ছি বৃষ্টিটা সোজাই পড়ুক, তার মানে বৃষ্টির এই অংশটা বেঁচে থাকুক, আমি এটা চাই। আর আমি চাই এই অংশটা মারা যাক, কারণ এই অংশটার জন্য বৃষ্টিটা কিন্তু এইভাবে তারায় আছে। আমি চাচ্ছি বৃষ্টিটা সোজা হোক, সোজা হওয়া মানে এই অংশটা বেঁচে থাকুক আর এই অংশটা মারা যাক। এই অংশটাকে মারতে হলে এদিকে যে বাতাস, এই বাতাসের মান কত হইতে হবে বলো? বুঝছো জিনিসটা? খুব মজা না ভাই? 2 লাইনের অঙ্ক, বুঝতে পারলে 2 লাইন। তাহলে আমরা ফার্স্ট অফ অল এটা ভাগ করলাম, আমরা বুঝতে পারলাম বাতাসের এই বৃষ্টির এই অংশটা দ্বারা বৃষ্টি নিচে পড়ে, আর এই অংশটা দ্বারা এদিকে ঝুঁকে থাকে, এদিকে ঝুঁকে থাকে। তো আমি চাচ্ছি বৃষ্টি নিচেই পড়ুক, কোনো দিকে ঝোঁকাঝুঁকি বাদ। তাহলে আমার এটাকে রাখতে হবে না মেরে ফেলতে হবে? এই অংশটাকে মেরে ফেলতে হবে। তাহলে এদিকে যে আমি বাতাসটা দিমু, সেই বাতাসের মানটা এমন হইতে হবে সে যেন এটাকে মেরে ফেলতে পারে, এটাকে ভ্যানিশ করতে পারে। তাহলে আমরা বুঝতে পারতেছি একদম ক্লিয়ার যে বাতাসের বেগের মানটা হবে ভি আর বি সাইন 47.26 এর মানের সমান। যদি বাতাসের বেগটা এটা সমান হয়, এটা একে অপরকে ভ্যানিশ, বৃষ্টি সোজা নিচে নামবে। বুঝছো? যদি বাতাসের বেগটা এটা সমান হয়, তাহলে এইটা আর এটা একে অপরকে ভ্যানিশ, বৃষ্টি সোজা পড়বে। আমরা তো চাই বৃষ্টি সোজা পড়ুক, তাহলে বাতাসের বেগটা অবশ্যই এইটার সমান হইতে হবে। এটা হচ্ছে বেশি হলে আবার বৃষ্টি এদিকে তারা যাবে, আবার এটা হচ্ছে কম হলে এদিকেই তারায় থাকবে। সেই কারণে বাতাসের বেগ অবশ্যই এইটার সমান হইতে হবে। ভিআরবির মান বের করা আছে 23.57 সাইন 47.26।
এটা হচ্ছে বাতাসের বেগের মান, তাহলে 23.57 সাইন 47.126, তাহলে আমরা পাচ্ছি 17.31 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বাতাসের বেগ, এই হচ্ছে বাতাসের বেগের মান। কথা কি বুঝছো? ইয়েস, এই তো বুঝছো। তাহলে ফার্স্টে কি করলাম, বৃষ্টিটা যেহেতু এভাবে তেরা হয়ে আছে, এই যে এটাকে আমরা লম্বাংশে ভাগ করলাম। লম্বাংশ বলতে বোঝায় এই বৃষ্টির এই অংশ দ্বারা সোজাসুজি পড়ে, আর এই অংশ দ্বারা ওদিকে বেঁকে থাকে, ওদিকে পড়ে, মানে এক্স অক্ষে ওদিকে পড়ে। আমি চাচ্ছি বৃষ্টিটা ওদিকে না পড়ে সোজাসুজি পড়ুক। তাহলে আমার এই পাশ থেকে যেই বাতাসের বেগটা দিতে হবে, সেই বেগটা অবশ্যই এইটাকে ভ্যানিশ করে দিবে। এটারে ভ্যানিশ করতে হলে অবশ্যই বাতাসের বেগটা এইটার সমান হইতে হবে। তাহলে বাতাসের বেগ ইজ ইকুয়াল টু ভিআরবি সাইন, এটা হলে বাতাস এবং ভিআরবি সাইন থিটা একে অপরকে নালিফাই করে দিল, বৃষ্টি আরামসে সোজাসুজি পড়ল, শেষ। ওকে, সো এরই মাধ্যমে শেষ হলো। তাহলে আমাদের বাতাসের বেগের মান এটা এবং বাতাসের বেগের দিক হচ্ছে এটা। সো এরই মাধ্যমে শেষ হলো আমাদের আপেক্ষিক বেগের সব কিছু, এবং এরই মাধ্যমে তোমাদের সাথে আমার ভেক্টরের যাত্রা শেষ। দেখো কত অঙ্ক করাইছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, যেটা এসডব্লিউ দিয়েছি 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা অঙ্ক। এই 14টা অঙ্কের বাইরে আপেক্ষিক বেগের কোনো অঙ্কই নেই। বই খাতা কলম ইঞ্জিনিয়ারিং ভার্সিটি সব খুলবা, দেখবা সব পারবা। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া রেখো। ইনশাল্লাহ নতুন কোনো একটা অধ্যায়ে তোমাদের সাথে দেখা হবে আমার। ভেক্টর বীজগণিতটা আগামী পরশু থেকে তোমাদের ভাইয়া শুরু করবে, তোমাদের পারভেজ ভাই শুরু করবে ভেক্টর বীজগণিত। ভেক্টরের সবচেয়ে কঠিন টপিক ছিল আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগের এই কয়টা অঙ্ক করতে পারলেই হবে, আর কিছু লাগবে না, খালি এই অঙ্কগুলো করো। এইচএসসি অ্যাডমিশন যে কোনো জায়গায় তুমি কমপ্লিট করতে পারবা। ওকে, সো আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, টাটা।